কলকাতায় একটা ফ্ল্যাটে থাকতাম। তো সেই ফ্ল্যাটে যখন ফিরি, তারপরে ঘরের ভেতর যখন ঢুকি তখন দেখি যে পুরো ধুলো ঘরটায়। মনে হচ্ছে কেউ ঘুরে গেছে। এটা আমার খুব সিক্স সেন্স কাজ করে প্রথম থেকেই, যে আমার জিনিসটা যদি কেউ একবার তুলেও রাখেন সেটা বুঝতে পারি যে এই জায়গাটা এখান থেকে একটু সরেছে। লাইটটা যেই অফ করছি মনে হচ্ছে ঠিক এতটা ক্লোজে, মনে হচ্ছে 2-3টে মাথা যেন মনে হচ্ছে আমাকে কেউ ক্লোজলি দেখছে। রান্না করতে করতে মনে হচ্ছে পেছন দিক দিয়ে কেউ একজন দেখছে, সবসময় আমাকে কেউ ওয়াচ করছে, কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, কেউ মনে হচ্ছে একটা ফু দিচ্ছে, ঘাড়ের কাছে মনে হচ্ছে একটা কেউ ফু দিচ্ছে। তারপরে যখন আমার হাজব্যান্ড কাজে চলে যাচ্ছে, আমি যখন একা থাকছি, মানে বাথরুমে কোনো কল চলছে না, বিশেষ করে মানে কল থেকে যেমন হচ্ছে না ঝরঝর করে জল পড়ছে, কেউ যেন হচ্ছে শাওয়ার চালিয়ে রেখেছে। মানে একটা ড্রেসিং টেবিল আছে ঘরে, ড্রেসিং টেবিলটার সামনে আমি সাজছি আর কি। অন্য সময় দেখছি যে কেউ মানে রান্নাঘরে আর কি একজন ঘাড় ঘুরিয়ে দেখছে, মানে আমি যে সাজছি জিনিসটা ঘাড় ঘুরিয়ে দেখছি, আমি সেটা আয়নায় দেখতে পেয়েছি। সেই সময় দেখছি পাশে একটা পোড়া লোক দাঁড়িয়ে আছে। তো আজকে যেটা প্রথম প্রশ্ন মাথায় আসছে সেটা হচ্ছে যে এই যে মানুষের জন্ম ছক, এই জন্ম ছকের ওপর শুনেছি যে স্বভাব মানুষের বা চরিত্র এগুলো খুব ডিপেন্ড করে। তো এটা কি আদৌ সত্যি? একদম সত্যি। এবার ধরুন কারোর বৃহস্পতি কারোর খুব ভালো রয়েছে, বৃহস্পতি ভালো থাকলে ডেফিনেটলি তার মধ্যে জ্ঞান একটা দেখা যাবে ভীষণ ভালো। রবি যাদের ভালো তাদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এরা সবসময় একটা লিডিং কোয়ালিটি এদের মধ্যে থাকে। এরা যেখানেই যাবে এরা সকল মানুষকে অ্যাট্রাক্ট করে তার দিকে ক্যাচ আপ করবে, ঠিক আছে। চলুন শুরু হোক জমাটি আড্ডা। আপনারা দেখছেন জমাটি আড্ডা পডকাস্ট চ্যানেল, যেখানে গল্প মিশে অভিজ্ঞতার সাথে। নমস্কার, অর্নেট এন্টারটেইনমেন্টের জমাটি আড্ডা পডকাস্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের জমাটি আড্ডার স্টুডিওতে উপস্থিত আছেন কৃতিকা দাস। নমস্কার। নমস্কার। কৃতিকাদি কিন্তু মূলত অ্যাস্ট্রোলজার। তো আমরা মহিলা অ্যাস্ট্রোলজারদেরকে কিন্তু খুব কমই পাই। তো আজকে প্রথমেই জেনে নেব যে এই যে অ্যাস্ট্রোলজার যে ফিল্ড বা এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে কৃতিকাদি কি করে এলো এবং কৃতিকাদি কি কি কাজ করেন এই ফিল্ডে। দিদি, এই যে ফিল্ড অ্যাস্ট্রোলজি, এখানে তো সবাই জেনারেলি আসে না, তো মানে তুমি কিভাবে এলে এই ফিল্ডে আর কি? আর 5টা মানুষ যেরকম ভাবে পড়াশোনা করে আমিও সেরকম ভাবে পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে গ্র্যাজুয়েশন দেওয়ার পর থেকে একটা জিনিস আমার মধ্যে ছিল, ছোটবেলা থেকে ঠাকুর দেবতা পুজো আচ্ছা এগুলো আমার ভীষণ ভালো লাগতো। আর একটা প্লাস পয়েন্ট বলতে পারো যে আমার ভীষণ একটা ইনটিউশন যেগুলো হতো সেগুলো ভবিষ্যতে মিলে যেত। আচ্ছা। তো আমি সেগুলো আগে থেকেই হয়তো এমন কোনো জিনিস হয়েছে যেটা আমি আগে থেকেই দেখতে পেয়েছি এবং পরবর্তীকালে সেটাকে মিলে গেছে আমার নিজের জীবনের সাথে। নিজের এরকম বহুবার ঘটনা ঘটে গেছে। এটা আমার বাড়ির লোকজনও বেশ কিছুজন জানতো, মানে প্রায় বন্ধু বান্ধবীরা এরা জানতো। তারপরে আমাকে এটা নিয়ে সবাই বলতে, তুই তোর যখন এটা ভালো লাগে তাহলে আমি এই বিষয়টা নিয়ে তো এগোতে পারি। তো এবার সেটা নিয়ে পড়াশোনা করে এগোনো, শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নয়, এটা ছাড়াও আমি তন্ত্র নিয়েও কাজ করেছি। ঠাকুরের আশীর্বাদে গুরু পেয়েছি, সেই গুরুর হাত ধরেই আমার তন্ত্রের সাধনা এইটার মধ্যে দিয়ে যাওয়া। তাছাড়াও এখন অ্যাডভান্স যেগুলো রয়েছে নিউমোরোলজি, ট্যারট কার্ড রিডিং, এগুলো আমি করে থাকি। বাস এইটুকুই। আচ্ছা, মানে জ্যোতিষ রিলেটেড একটা প্রফেশনে যা যা হয় মোটামুটি তো অবশ্যই জ্যোতিষ রিলেটেড মধ্যে এটা তো সবটাই স্পিরিচুয়াল। তো আমার স্পিরিচুয়াল প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লাগে। আচ্ছা। তো আমার মনে হয় এটা যখন শিখছি এটা কেন নয়, যতটা আর কি যাওয়া যায় শেখা যায়, তো সেরকম ভাবেই আমার শেখা। আচ্ছা আচ্ছা দিদি, আজকে যেহেতু আমরা এই অ্যাস্ট্রোলজি নিয়েই আলোচনা করব, তো আজকে যেটা প্রথম প্রশ্ন মাথায় আসছে সেটা হচ্ছে যে এই যে মানুষের জন্ম ছক, এই জন্ম ছকের ওপর শুনেছি যে স্বভাব মানুষের বা চরিত্র এগুলো খুব ডিপেন্ড করে। তো এটা কি আদৌ সত্যি? একদম সত্যি। কারণ আমরা সবাই জানি যে 9টি গ্রহের প্রভাব, 9টি গ্রহকে মিলিয়ে আমাদের জীবন। আজকে একটা হরোস্কোপ তৈরি হচ্ছে 9টা গ্রহকে নিয়ে।
এবার ধরুন কারোর চার্টে চন্দ্রমা নিচস্থ আছে, তাহলে তার ব্যক্তির স্বভাব কেমন হবে, কি হতে পারে? ধরুন তার কাছে প্রচুর টাকা আছে, কিন্তু তার মানসিক কোনো শান্তি থাকবে না। কোটি কোটি টাকা থাকলেও তার মনে হবে কিছু একটা কমতি আছে, তার মনে অল টাইম একটা দুঃখ থাকবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ, কিংবা মায়ের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম দেখা যাবে। কারণ ধরুন মায়ের সাথে সম্পর্ক ভালো আছে, সেক্ষেত্রে আবার দেখা যাবে মায়ের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম প্রচন্ড চলছে, চন্দ্র যাদের নিচস্থ আছে চার্টে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা একটা মানসিক শান্তি। চন্দ্র মানে মন, চন্দ্র হচ্ছে জলকে রিপ্রেজেন্ট করে, জলতত্ত্বের রাশি, এবং এই জল ছাড়া যেরকম আমাদের বাঁচা যায় না জীবনে, সেরকমই মানুষের মন ভালো না থাকলে আমাদের কোনো কাজ করতে ভালো লাগে না। তাই আমাদের চন্দ্রমাকে কিন্তু বুস্ট আপ ডেফিনেটলি করতে হবে। এর প্রতিকারটাও একটু বলে দিই, যে যখন বলছি যে চন্দ্রমা নিচস্থ হলে যেটা হয়, উচ্চস্থ হলে তো ডেফিনেটলি তার অপোজিট জিনিসগুলো আপনারা বুঝতেই পারছেন, যে মায়ের সাথে সম্পর্কও ভালো থাকে, বিশেষত ভ্রমণের জায়গাটা খুব ভালো হয়, এবং ব্যক্তি ভীষণ টকেটিভ, মানে ভীষণ চঞ্চল স্বভাবেরও একটা দেখা যায় চন্দ্রমার যাদের জাতক হয়। এবং এই যে মায়ের সাথে সম্পর্ক ভালো, এখানে কোনো রকম মানসিক কষ্টটা থাকে না, তার টাকা পয়সার ফাইন্যান্সিয়াল জায়গাটাও ভালো থাকে, এভরিথিং ইজ গুড। তো এখানে যাদের চন্দ্রমা নিচস্থ তারা কি প্রতিকার করতে পারে? যাদের চন্দ্রমা নিচস্থ তাদেরকে প্রথম কথা হচ্ছে মায়ের পায়ে দুধ দিয়ে মানে পা ধোয়াতে হবে, এবং মায়ের কাছ থেকে একটি রূপোর পয়সা নিতে হবে, সেটিকে নিজের পার্সে হোক বা নিজের কোনো ঠাকুরের জায়গায় হোক সেখানে কিন্তু রাখতে হবে, পুজো করতে হবে। কিংবা যাদের মা নেই তাদেরকে বলবো মায়ের মতন কোনো মহিলাকে যেন তার সেখানে সেবা দান করেন, ঠিক আছে? তাকে যেন মানে তার যেটা প্রয়োজন সেটা যেন কিনে দেয়, সাদা বস্ত্র যদি দিতে পারে, দুধ দান করতে পারে, জল দান করতে পারে, সেটা যে কোনো মানুষকেও করতে পারে, ঠিক আছে? তো সেটা যদি হেল্প করে তার কিন্তু অনেকটা চন্দ্র বুস্ট আপ হয়ে যায়। এছাড়া বলবো সোমবার করে ওম নমঃ শিবায় চ্যান্ট করো, আদারওয়াইজ ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটা চ্যান্ট করো, ভীষণ ভালো উপকার পাবে। মানে মানসিক যে শান্তিটা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের আজকের ডেটে প্রয়োজন। মানসিক শান্তিটা এই মন্ত্রটা চ্যান্ট করলে, আমাদের ডেইলি যদি আমরা চ্যান্ট করতে পারি, এবং হ্যাঁ কাঁচা বস্ত্র পরে, একদম হোয়াইট বস্ত্র পরতে হবে, একদম সাদা রঙের বস্ত্র পরে যদি আমরা এটা প্রত্যেক দিন প্রাতঃকালে করতে পারি, আমরা ভীষণ ভালো বেনিফিট পাবো। মানে জাস্ট একটা মাস করলেই আমরা বুঝতে পারবো। মানসিক শান্তি তো এখন খুবই দরকার। হ্যাঁ, এটা যেমন একটা চন্দ্রমার একটা ব্যাপার গেল। এবার ধরুন কারোর বৃহস্পতি কারোর খুব ভালো রয়েছে, বৃহস্পতি ভালো থাকলে ডেফিনেটলি তার মধ্যে জ্ঞান একটা দেখা যাবে ভীষণ ভালো, তার মধ্যে একটা ভাব, তার জ্ঞান এবং তার অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, এবং তার পেটের কোনো রকম হজম শক্তি খুব ভালো থাকবে, পেটের কোনো রকম সমস্যা সেরকম দেখা যাবে না। ঠিক অপোজিট আবার যদি বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, হজমের গন্ডগোল দেখা যাবে, ঠিক আছে? এবং জ্ঞান দেবে কিন্তু সে জ্ঞান দিতে পারবে না, সেটা আবার একটা অন্যরকম জিনিস। সে প্রচুর জ্ঞান দেবে, অযথা জায়গায় গিয়ে জ্ঞান প্রকাশ করবে, যেটা মানে মানুষ ভাববে যে হঠাৎ করেই বা উনি এই কথাগুলো বলছেন কেন, আচমকিত, ঠিক আছে? মানে সেটা একটা মিনিংলেস জায়গায় যাবে, বুঝতে পারছেন? জ্ঞানটা নিজে নিতে পারছে না, অথচ সে সামনের মানুষটাকে দিচ্ছে, সামনের মানুষটাও জানে যে জ্ঞান নিতে পারছে না, ঠিক আছে? তো এটা হচ্ছে বৃহস্পতির একটা নিজস্ব প্রভাব। তারা কি করতে পারে? বৃহস্পতি শুধু টাকা পয়সার জন্য নয়, একটা জীবনে বেঁচে থাকতে গেলে বৃহস্পতির মধ্যে একটা খুব ভালো একটা পাওয়ার হচ্ছে, এরা প্রচন্ড অ্যাডজাস্ট পাওয়ার থাকে এদের মধ্যে। ফ্যামিলিতে বিভিন্ন রকমের সমস্যা বা পার্টনারের মধ্যে সমস্যা, বৃহস্পতির মানুষ যদি থাকে, আপনি বন্ধু বলুন, ভীষণ অনেস্ট পার্সন হবে, আর ভীষণ মানে আপনাকে হেল্পফুল নেচার হবে, ভীষণ হেল্প করবে এবং প্রচন্ড অ্যাডজাস্টমেন্ট করে। এদেরকে চেনা খুব মুশকিল, বৃহস্পতি যদি কারোর তুঙ্গস্থ থাকে এবং তাকে যদি ইন্ডিকেট করে ব্যক্তিকে, এবং আরামপ্রিয় তো হবেই সে। তো এই জায়গাটা যদি নিচস্থ থাকে, তাদেরকে যেটা করতে হবে, বৃহস্পতিবার করে অবশ্যই যদি সেটা নিরামিষ ভোজন করতে পারে, যদি বাড়িতে যে ইষ্ট দেবীর আছেন তার যদি আরাধনা করতে পারেন, ওম হ্রিং বৃহস্পতায় নমঃ এই মন্ত্রটা যদি চ্যান্ট করতে পারেন খুব ভালো হয়। তাছাড়াও বলবো যে হলুদ মাথায়, গলায় এবং নাভিতে দিতে, হলুদের সঙ্গে ঘি লাগিয়ে দিতে পারেন, মাথায়, গলায়, নাভিতে দিতে পারলে খুব ভালো হবে, ঠিক আছে? তো এই ছোট ছোট রেমেডি আছে যেগুলোর দ্বারাও আপনি জায়গাটা ঠিক করতে পারবেন। এবং আপনার থেকে যারা আধ্যাত্মিক গুরু আছে, আমি তাদেরকে বলবো, তাদেরকে যদি আপনি কোনো কিছু গিফট করেন, হলুদ বস্ত্র দান করেন বা কোনো কিছু গিফট করেন কোনো কিছু, সেক্ষেত্রে আপনার কিন্তু বৃহস্পতি জুপিটার কিন্তু খুব প্রসন্ন হয়, ঠিক আছে? এবার বুধ যদি আমরা আসি, আস্তে আস্তে এরকম প্রত্যেকটা প্ল্যানেটেরই একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, ঠিক আছে? তো এটা মানুষের একটা স্বভাব এবং দৈনন্দিন জীবনের একটা প্রভাব ফেলে। কারণ ধরুন বুধ খুব ভালো, তার সব থেকে বেস্ট পাওয়ার হচ্ছে বাকশক্তি,
এত সুন্দর কথা বলবে, কমিউনিকেশন পাওয়ার এত তার মধ্যে ভালো থাকবে, যে কোনো ফিল্ডে দিয়ে দাও সেখানে কনভিন্স করিয়ে নিয়ে চলে আসবে। মার্কেটিং লাইন এত ভালো যাবে যে বলার কথা না। এবার ধরুন ভূত কারো নিচস্থ, তাহলে আসল জায়গায় সে কথা বলতে পারবে না, যেখানে যেটা বলার দরকার সেটা বলবে না, কিছু কিছু জায়গায় বাড়তি কথা বলে ফেলবে যেগুলো বলাই দরকার নেই। ঠিক আছে, তো সেইটার জন্য কি হয়, মার খেয়ে যায় এবং কাউকে আইডিয়া শেয়ার করবে, সেই আইডিয়াটা ছেড়ে দিয়ে অন্য কেউ গেনার হয়ে যাবে, কিন্তু সে গেনার হতে পারবে না। বুধ কিন্তু ভালো গ্রহ, কিন্তু বুধকে আমাদের বুস্ট আপ করতে হবে। এখানে বুধ আর বৃহস্পতির মধ্যে দুটো কিন্তু ডিফারেন্স আছে। বুধ যেমন বুদ্ধি দেখে, বৃহস্পতি হলো জ্ঞান। জ্ঞান আর বুদ্ধি দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, জ্ঞান হচ্ছে ইনার মিনিং এর যে জ্ঞানটা সেটা আলাদা, আর বুদ্ধি হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, এই মুহূর্তে আমাকে একটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তো সেটা, আর এছাড়া স্মরণ শক্তিকে দেখে। স্টুডেন্টের জন্য তো অবশ্যই বুধকে বুস্ট আপ করতে হবে। বুধ যদি বুস্ট আপ না থাকে তাহলে ওই মার্কসের জায়গাটা প্রবলেম হবে, পড়াশোনা মনে রাখতে প্রবলেম হবে। তাই জন্য যারা ছোট বাচ্চা আসে আমার কাছে, আমি অবশ্যই বুধ যদি কারো নিজস্ব দেখি তাকে বুধকে আমি বুস্ট আপ করার জন্য বলি। অবশ্যই এখানে স্টোনের মাহাত্ম্য আছে, যে পান্না করলে তোমরা সবাই জানো পান্না করতে পারে। এখন ক্রিস্টাল বেরিয়েছে, গ্রিন অ্যাভেঞ্চুরিনো মানুষও পড়ছে ক্রিস্টালের দ্বারা, যারা বের করতে পারছে না স্টোন। তাছাড়া যদি ঘরোয়া কিছু রেমেডি বলতে পারি, তাহলে বলতে পারি সবুজ রঙের বস্ত্র পরিধান করো। একদিনে কাজ পাবে না, রেমেডি কিন্তু একটু টাইম টেকিং বিষয়, একটু সময় লাগবে। সবুজ রঙের বস্ত্র পরো, সবুজ রঙের ভেজিটেবলস, যত তুমি ভেজিটেবলস খেতে পারবে, কাঁচা লঙ্কা যারা খেতে পারবে তারা খেতে পারে। কোনো বাচ্চাকে টয়েস গিফট করো, বাচ্চাদের যাদের টয়েস রয়েছে তাদের টয়েস গিফট করো। তো এই আর ওম বুম বুধায় নমঃ এই মন্ত্রটা চ্যান্ট করো এবং গণেশ দেবের পুজো করো, ভীষণ ভালো উপকার পাবে। আচ্ছা, ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা প্ল্যানেটেরই উচ্চস্থ নিচস্থ যে গুণের প্রভাবের জন্য আমাদের জীবনটা কিন্তু সত্যিই প্রভাব ফেলে, আমরা এটার থেকে বাইরে যেতে পারবো না। ঠিক আছে, যার ভালো আছে তাকে দেখলেই বোঝা যাবে যে তার মধ্যে এই গুণাগুণগুলো রয়েছে। মানে জন্ম ছকে যে গ্রহ উচ্চস্থ সেই অনুযায়ী একটা প্রভাব ফেলবে, এবং যে গ্রহ নিচস্থ সেই অনুযায়ী একটা প্রভাব ফেলবে। এটার বাইরে কোনো যাওয়ার আমাদের জায়গায় নেই। আচ্ছা, এটা হলো। আচ্ছা দিদি, বাকি যে গ্রহগুলো রয়েছে, যেমন মঙ্গল আছে, শুক্র আছে, বা রবি আছে, বা বাকি যেগুলো আছে, সেই গ্রহরও উচ্চস্থ বা নিচস্থ আছে, জন্মছকের প্রভাব পড়ে। তো এই গ্রহগুলো নিয়ে যদি একটু বলেন। অবশ্যই, প্রথমে বলবো মঙ্গলের বিষয় নিয়ে। মঙ্গল মানে ভীষণ একটা এনার্জেটিক একটা প্ল্যানেট। মঙ্গল যদি কারোর চার্টে উচ্চস্থ থাকে, আপনি দেখতে পাবেন ব্যক্তির মধ্যে এতটা ঊর্জা রয়েছে, তাদেরকে দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এবং এদের মধ্যে যে কোনো কাজ করার আপনি ডেডিকেশন দেখতে পাবেন, যে কোনো কাজ করার। এক্ষেত্রে আমি একটা কথা অ্যাড অন করবো, যে এখানে মেষ রাশির মঙ্গল দেখতে পাই, বৃশ্চিক রাশিরও মঙ্গল আমরা দেখতে পাই। মেষ রাশির মঙ্গল একটু উচ্চস্থ, আর বৃশ্চিক রাশির মঙ্গল কিন্তু নিচস্থ। কিন্তু মেষ রাশির মানুষজনের মধ্যে উদ্যম তো থাকবেই, মানে ডেডিকেশন থাকবে, রাগ থাকবে, জেদ থাকবে, যেটা বলবে সেটাই করবে। এরা মনে করলে সব কাজ করতে পারে, আর এরা যদি মনে না করে এদেরকে উঠিয়েও আপনি কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, এরা এরকমই মানুষ। এরা 5 মিনিটের মানে কি বলবো, যেটা 5 ঘন্টার কাজ 5 মিনিটে করতে পারে, এতটাই ভাবুন ডেডিকেশন এন্ড এতটা স্মার্টলি এন্ড কুইকলি করতে পারে। আর যদি মনে করে যে এটা করবো না, একটা 5 মিনিটের কাজকে 10 ঘন্টা লাগাতে পারে। তো এরকম টাইপের মানুষজন হয়। কিন্তু এখানে দুটো ডিফারেন্ট আমি কেন বললাম, বৃশ্চিক রাশির মানুষজন কিন্তু প্রচন্ড স্ট্রাগল করে কিন্তু আগেই হয়। এরা জীবনে প্রচুর ঝড়ঝাড় খায়, এরা এক চান্সে উঠতে পারে না। একটা যে সুন্দর মানে সোজা মই টপ করে উঠে যাওয়া, যেটা মেষ রাশির মানুষজনের ক্ষেত্রে সেই স্ট্রাগলটা আমাদের দেখতে হয় না। কিন্তু বৃশ্চিক রাশির এখানে কিন্তু দেখতে পাওয়া যায় প্রচন্ড স্ট্রাগলফুল লাইফ, যেটার জন্য এরা যেটা তৈরি হয় না এত কষ্ট করে, যে জীবনে যখন অ্যাচিভমেন্ট করে কোনো কিছু, এরা পুরোনো কথাটাকে ভোলে না যে আমি এতটা কষ্ট করে স্ট্রাগল করে উঠেছি, এবং এরা পুনরাবৃত্তি সেই ভুলটাকেও করে না যেটা আগে করেছে। এবং এরা হালও ছাড়ে না সহজে। এরা যদি 7 বার করে যায়, এরা 7 বার উঠে গিয়ে 8 বার তোমাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। তো এক্ষেত্রে বলবো, এরা যেটা তৈরি হয় না একদম খাঁটি সোনা তৈরি হয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় এই গুণটা। তো এই ক্ষেত্রে দুটো ডিফারেন্ট আছে, উচ্চস্থ নিচস্থ, কিন্তু মঙ্গলের এই প্রভাবটা একটা মানুষকে কিন্তু খাঁটি সোনায় তৈরি করে, মানুষের ওপর এইভাবে প্রভাব ফেলে। এরপরে এই বিষয়টার উপর বলবো যে মাঙ্গলিক বিষয়টা নিয়েও আমি আসবো, কারণ এই মঙ্গলের সূত্রে যেহেতু কথাটা বলছি, সেহেতু একটা মাঙ্গলিক যোগটা নিয়েও আমি একটু বলতে চাই। এটা এই যে আমি ওয়ার্ডটা বললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঙ্গলিক যোগ। অনেকের মুখে আপনি শুনে থাকবেন যে মাঙ্গলিক দোষ বলে, আপনার জীবনে কালসর্প দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে। তো এই মাঙ্গলিক দোষটা অ্যাকচুয়ালি কি? মাঙ্গলিক দোষটা অ্যাকচুয়ালি হলো
মাঙ্গলিক যোগ এটা দোষ নয়, কারণ কোনো গ্রহই কিন্তু দোষী হতে পারে না। আচ্ছা, সে কি কোনোভাবে দোষ করেছে যা আমাদের জীবনে কোনো দোষ দিতে এসেছে? আমরা কোনো গ্রহকেই দোষ করতে পারি না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মাঙ্গলিকের কেন মাঙ্গলিকের সঙ্গেই বিবাহ করা উচিত। এটার এই সেগমেন্টে আমি একটা কথা বলবো যে মঙ্গল যেহেতু এতটা এনার্জেটিক এবং আমাদের লাইফের সেক্সুয়াল লাইফটাকেও দেখে এবং আমাদের পার্সোনাল লাইফের যে এনার্জেটিক জায়গাটাতেও দেখে। এবার ধরুন আপনি একটা মাঙ্গলিক পার্সন হয়ে একটা অমাঙ্গলিককে বিয়ে করে ফেললেন, তার মধ্যে তো সেই এনার্জিটা নেই। আপনি যদি বলছেন চলুন যাই, মানে এক্ষুনি যেটা এক্ষুনি, সেটা কিন্তু ওর মধ্যে পাবেন না। এই যে পার্টনারের মধ্যে একটা ক্ল্যাশ লেগে যাচ্ছে এবং যেটা আপনার ইচ্ছা থাকবে সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু সেই জায়গাটা পার্টনারের মধ্যে দেখতেও পাবেন না। তামশক্তির জায়গাটা তো ডিফারেন্ট থাকবে। তো সেক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে যে রিলেশনশিপটা আগামী দিনে গিয়ে কন্টিনিউ করতে পারছে না। আর এখন যেটা ভীষণ ইম্পর্টেন্ট, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুটো দিক থেকেই বোথ ভীষণ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কি হচ্ছে, রিলেশনশিপ অনেক আমরা ব্রেক দেখতে পাচ্ছি, ডিভোর্স দেখতে পাচ্ছি, এইরকম কিন্তু আমরা জিনিস দেখতে পাচ্ছি। এটা হলো মাঙ্গলিকের একটা প্রবলেম। আদারওয়াইজ মাঙ্গলিক যারা, তাদের মধ্যে এতটা এনার্জেটিক থাকে, এরা কোনোদিন ঘরে বসে থাকবে না। এরা কিছু না কিছু কাজ করবেই করবে 100%। এদের মনের মধ্যে সবসময় হবে, যারা মাঙ্গলিক তাদেরকে বলছি, যে সকল মেয়েরা মাঙ্গলিক তাদের মনের মধ্যে সবসময় হবে যে আমি কিছু একটা কাজ করি। আমি কিন্তু কখনোই মনে হবে না যে ঘরে বসে বসে খাই। আচ্ছা, দ্যাট ইজ মানে প্রচন্ডই একটা পজিটিভ একটা মানে একটা এনার্জি, একটা এনার্জি, হাই এনার্জি, শেখার ইচ্ছা সবসময় থাকবে। তো এই জায়গাটা যখন অমাঙ্গলিক হয়ে যাচ্ছে, সেই এনার্জিটার সঙ্গে তো ম্যাচ করছে না, যেটার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। মাঙ্গলিক মঙ্গল চেষ্টা করে, কিন্তু বেশি দিন চেষ্টা করতে পারে না। মঙ্গল মানে ডিসিশন, আই ওয়ান্ট জাজমেন্ট, আমি জাজমেন্ট চাই, যে এটা ডিসিশন নিতে চাই। এবার মানে ও বেশি দিন অ্যাডজাস্ট করতে পারবে না রিলেশনশিপে। এদেরকে যদি বিয়ে দেওয়া হয় কুণ্ডলী ম্যাচ না করে, তাহলে এরা অ্যাডজাস্ট করতে পারবে না, এরা বেরিয়ে আসবে, এরা রিলেশনশিপ ব্রেক করে দেবে, মানতেই পারবে না। ওই জন্য কেউ আটকাবে, ওর সঙ্গে কেউ ঘুরবে না, ফিরবে না। মঙ্গল ভাবে যেটা আছে স্ট্রেট কাট বলো, ভালোবাসলে বলো, না ভালোবাসলে বলে দাও, পরিষ্কার করো, ক্লিন রাখো, একদম একদম অনেস্ট থাকো। আজকে ডেটে একটুখানি এদিক থেকে ওদিক হবে, মিথ্যে কথা বলবে, ব্যাস সম্পর্ক ওখানেই শেষ। এটা হলো মাঙ্গলিকের ব্যাপার, নাথিং এলস। এখানে এটা কোনো প্রবলেমই নয়, এটা একটা খুবই ভালো জিনিস, এটা সবার মধ্যে থাকে না আমি মনে করি। আচ্ছা, যে এই ক্লিয়ার ব্যাপারটা, স্ট্রেট কাট কথা বলা। এবার স্ট্রেট কাট কথা বলা অবশ্যই, যেটা আমি মাঙ্গলিকদের একটা কথা অ্যাওয়ারনেস করি, যে একটু স্থান কাল পাত্র বুঝে বলো। সব জায়গায় স্ট্রেট কাট কথা বলাটা তো ভালো লাগে না। সেটা একটা সামনের মানুষের খারাপ লেগে, যে আমার জায়গা বিশেষ নেই, আমি আমার নিজের পরিষ্কার মন দেখাতে গিয়ে আমি সেখানে ঘট করে কথাটা বলে ফেললাম, এটা বলা উচিত নয়। সেটার জন্য কি হচ্ছে, বিবাদ লেগে যাচ্ছে, সংসারে ঝগড়া লেগে যাচ্ছে। শুধু হাজবেন্ড নয়, আশেপাশে শ্বশুর শাশুড়ি সবার সাথেই কিন্তু একটা প্রবলেম লেগে যাচ্ছে। সেটার জন্য আমি বলি এই জায়গাটা ব্যালেন্স করো। সেটারও একটা রেমেডিয়াল প্রসেস আছে, সেটারও প্রতিকার আছে, সেটা আমি পরে বলবো। কিন্তু এটা হলো মাঙ্গলিকের একটা সমস্যা। আর আদারওয়াইজ এটা কোনো মানে বিগ সমস্যা নয়, খুবই ভালো। মানে মাঙ্গলিক মানে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই না। ছেলেদের মাঙ্গলিকের ক্ষেত্রে বলি, মেয়েদের মাঙ্গলিকের একটু সমস্যা যেটা দেখা যায়, কিছু কিছু ঘর থাকে, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, 8th হাউস এন্ড 12th হাউস, এগুলোর বিভিন্ন রকম একটা ডিফারেন্স থাকে। সব জায়গাতেই বসলে যে বৈবাহিক জীবনে সব সমস্যা হবে সেটা কিন্তু নয়, এটার প্রত্যেকটা মাহাত্ম্য আছে। তো এটা ডিটেলসে আমি বলছি না, বাট এই হাউসগুলোতে বসলে এক এক রকম ব্যক্তির সমস্যা হয়, ঠিক আছে। এবার দেখা গেল ছেলেদেরও মাঙ্গলিক যোগ আছে, তাহলে কি হবে, ছেলেদের লাইফটা যেটা বললাম ওই স্ট্রাগলটা হয়, ঠিক আছে। ওদের কিন্তু বৈবাহিক জীবনে ওরকম সমস্যা দেখা যায় না। ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, কেরিয়ার নেই। ছেলেদের মেন ফোকাস কি, কেরিয়ার দাঁড়াতেই হবে। মেয়েদের কাছে তবু ঠিক আছে যে মেয়েরাও আজকাল দাঁড়াচ্ছে, এই যে বললাম মাঙ্গলিক মানে দাঁড়াবে, কিন্তু ছেলেদের কাছে অপশন নেই, দাঁড়াতেই হবে, এখানে দাঁড়াতেই হবে। আর ওটা হচ্ছে দাঁড়ালে ঠিক আছে, আমি একটা হতেও পারে নাও পারে, হ্যাঁ, এবার সেটা এটা একটা ইচ্ছার ব্যাপার। তো এখানে ছেলেদের যেটা মেন প্রবলেম হয়ে যায় মাঙ্গলিক যোগের জন্য, কেরিয়ারটা একদম হ্যাম্পার হয়ে যায়, এখানে স্ট্রাগল হয়ে যায়, প্রচন্ড স্ট্রাগল হয়ে যায়, মানে কিছু ভাবে সেই জায়গাটা দাঁড়াতে পারে না। অনেকে দেখা যায় যে হোম টাউন থেকে বেরিয়ে গিয়ে বাইরে জব করলে অনেক ভালো হয়, সেটাও চার থেকে বলা যায়, সেটাও চার থেকে বলে দেওয়া হয় যে আপনি চেষ্টা করুন বাইরে জব করার, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো থাকবে। ছেলেদের জন্য। মেয়েদের জন্য যেরকম থাকে, যে হেলথ নিয়ে থাকে, আপনার শ্বশুরবাড়ির লোকজনের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কর জায়গাটা প্রবলেম আছে, আপনার হেলথ নিয়ে আছে, কিংবা আপনার ইস্যু নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে, আপনার বেড রিলেশনশিপের প্রবলেম আছে, সেগুলো সব মাঙ্গলিকের যে এতগুলো হাউস বললাম সেগুলোর এই কারণে হয়ে থাকে, সেগুলো হাউস অনুযায়ী।
তো এটা হলো একটা ব্যাপার। এবার মঙ্গল যাদের ভালো আছে, যারা একটু মাঙ্গলিকটা তো বললাম ভালোই এক প্রকার, তো যারা ভালো আছে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো ব্যাপার। এরপর নেক্সট বলবো শুক্র, যেটা তুমি জানতে চাইলে আমার কাছে, যে শুক্র যদি কারোর ভালো থাকে কি হবে, খারাপ থাকলে কি হবে। শুক্র অর্থাৎ ভেনাস যদি কারোর খুব ভালো থাকে, সে প্রথম কথা একদম সুখে আনন্দে জীবন কাটাবে, লাক্সারিয়াস লাইফ। আচ্ছা, ব্র্যান্ডেড জামা কাপড়, ওকে এমনি জামা কাপড় দিলে কোনোদিন পরবে না, ঠিক আছে, ওকে ব্র্যান্ডেড জামা কাপড় এবং লাক্সারিয়াস লাইফ লিড করতে, সুখে যত মানে গাড়ি করে যাবো না এরকম একটা লাইফ লিড করতে পছন্দ করে। এবং এদের ভাগ্যে হয়ও। ধরুন এবার কারো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, আপনার প্রশ্ন থাকবে কি তার ভেনাস ভালো, তাহলে সে কেন লাক্সারিয়াস লাইফটা পাচ্ছে না। দেখবেন সে হয়তো তার বাবা মা হেঁটে চলছে, আমি কথার কথা বলছি, বাবা মার হয়তো ভেনাস খারাপ, বাচ্চাটার ভেনাসটা ভীষণ ভালো, কিন্তু বাচ্চাটি যখনই যাচ্ছে, বাসে করে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, কোনোভাবে বাচ্চাটা কিন্তু কষ্ট পাচ্ছে না, সে সবকিছু ভোগ করছে, সে ভালো কষ্ট। এবং ধরুন তাকে বন্ধুরা গিফট করছে, হয়তো পারে সে রিচ নয়, তার বন্ধুগুলো রিচ, সেখান থেকে গিফট করছে, কিংবা হয়তো তার যে উডবি আছে বা লাভার্স আছে, সে হয়তো তাকে অনেক কিছু রিচ জিনিস বা লাক্সারিয়াস জিনিস গিফট করছে, আলটিমেট তার ভোগ করা হচ্ছে। যেভাবেই হোক না কেন সে কিন্তু ভোগ করবেই, একটা এজের পর ঠিক হবেই, সে কাজ করে হোক, কারোর দ্বারা হোক, যেভাবেই হোক হবেই। তারপরে ভাগ্যে যেটা হবে সেটা কিন্তু হবেই। কর্ম ইজ ইকুয়াল টু ভাগ্য, মানে ভাগ্য ইজ ইকুয়াল টু কর্ম, একটা সিম্বল ইউনিভার্সে যদি আমরা দেখি, ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা হবে। এবার শুক্র যদি কারো নিচস্ত, দেখা যাবে যে তুমি সবকিছুই করলে কিন্তু তুমি ভোগ করতে পারলে না, ভোগ অন্য কেউ করছে। আপনার গাড়ি আছে বাড়িতে, কিন্তু আপনি গাড়ি করে যাতায়াত করেন, আপনি সাইকেলে যাচ্ছেন, আপনি রিক্সায় যাচ্ছেন, গাড়িটা ঘরের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু গাড়ি আপনি কিনেছেন। তো এই যে একটা ভোগ, এবং মানে বাড়ি করেছেন কিন্তু আপনি ওই বাড়িতে থাকতে পারেন না। অনেকেই দেখবেন ফ্ল্যাট কিনেছে কিন্তু ফ্ল্যাটে না থেকে গ্রামের বাড়িটাতে গিয়ে থাকে, এরকম একটা জিনিস। তো শুক্র হচ্ছে এমন একটা জিনিস, সবাই চাই আমরা বুস্ট আপ করতে। ভেনাস ভালো থাকলে প্রেম জীবন সুন্দর, সবাই আপনাকে পছন্দ করবে, অ্যাট্রাকটিভ লাগবে, আপনার প্রেজেন্সটা সবাই চাইবে। একটা মহলের মধ্যে আপনি চলে এসেছেন মানে একদম সেই চার চাঁদ লেগে গেছে, এরকম একটা ব্যাপার লাগবে। ভেনাস সবাই আমরা এনহ্যান্স করতে চাই বিকজ অফ মানি। মানিটাকে ফ্লো করে, মানি কিন্তু জমায় না। মানি জমায় কে? বৃহস্পতি ব্যাংকে রাখছে, জমিয়ে যাচ্ছে, একটা বছর পর পিরিয়ডটা হবে, ম্যাচিওর হবে। কিন্তু ভেনাস কিন্তু আমাদের সেটা কিন্তু করে না। ভেনাস যেটা করে সেটা হচ্ছে মানি আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, ফ্লোটাই রোলিং করে। অবশ্যই ফ্লোটাই তো আমাদের জীবনে দরকার, জীবনে বেঁচে থাকার জন্য। এই ফ্লোটা হচ্ছে ভেনাস, একটা রিচ লুক দেয়, রিচ ভাইব দেয়। একটা মানুষ হতে পারে সে খুব গরিব ঘরে কষ্ট করে পড়ে, কিন্তু বাচ্চাটাকে দেখলে তোমার মনে হবে যে একটা ভীষণ মানে একটা ভালো স্ট্যান্ডার্ড বাড়িতে একটা খুব সুন্দরভাবে সে লাইফস্টাইলের ভাবে রয়েছে, দেখে বুঝতেই পারবে না যে ওনার বাবা এত কষ্ট করে চলছে। এটা আমি নিজে দেখেছি। তো এটা হচ্ছে ভেনাসের ফল। তো ভেনাস আমাদের সবার জন্য দরকার। তার জন্য কিছু রেমেডি হচ্ছে, যে নর্মাল রেমেডি, সেটা হচ্ছে আপনি পারফিউম লাগান, সবসময় ফিটফাট থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথম কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেক দিন ডেলি স্নান, ডেলি পারফিউম লাগান, যখনই আপনি থাকবেন একদম ফিটফাট সুন্দর দেখতে লাগবে। আর সেকেন্ড হচ্ছে ব্র্যান্ডেড জামা কাপড় পরা, ব্র্যান্ডেড কসমেটিক ব্যবহার করা, তো সেটা ভীষণ ভালো। ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করুন, ভীষণ ভালো এফেক্ট পাবেন। এবং কাউকে যদি শুক্র যদি কারো নিচস্থ থাকে তাকে বলবো যে চাল এগুলো অর্জিত করতে পারে, খুব ভালো। এবং যারা শুক্র নিচস্থ তাদেরকে বলবো রাতে তারা যদি রুটি খান তারা প্লিজ চাল রাইসটা যদি তারা নিতে পারে দুবেলায়। রাইসের মাধ্যমে কিন্তু আমাদের রাইস অ্যাকচুয়ালি ভেনাসকে দেখায়, পায়েস রাইস এগুলো আমাদের ভেনাসকে দেখায়। তো এই জিনিসগুলো যত আমরা এই ফুডগুলো কনজিউম করবো বা কাউকে দান করবো তত আমাদের মঙ্গল হবে। আচ্ছা, সুন্দর সাজা গোজার জিনিস কাউকে গিফট করলাম, সেটা মানে লাক্সারিয়াস লাইফের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার সেগুলো দান করলে আজকের দিনে ট্রেন্ড হয়ে গেছে একটা ভেনাসকে এনহ্যান্স করার জন্য বিভিন্ন রকম। তো ভেনাসকে আমাদের সত্যি সবাইকে এনহ্যান্স করা দরকার। আতর লাগানো ভীষণ ভালো, এবং সেটা যদি আপনি, এটা এখানে একটা ছোট্ট রেমেডি শেয়ার করছি কিন্তু ভীষণ উপকার। ভালোবাসার মানুষকে অ্যাট্রাকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আতর দিয়ে নামিতে লাগান ডেইলি, ঠিক আছে, ডেইলি লাগান এবং তার কথা চিন্তা করুন এবং এই মন্ত্রটা চ্যান্ট করুন। ওম শুক্রায় নমঃ এটাও জপ করতে পারেন, কিংবা কৃষ্ণায় নমঃ, ঠিক আছে, ওম শ্রীকৃষ্ণায় নমঃ এটাও জপ করতে পারেন। যে কোনো মন্ত্র এটা জপ করে আপনি জাস্ট নাভিতে লাগান, এই ফিঙ্গারে, ঠিক আছে, অনামিকা আঙ্গুলে লাগান এবং ডেইলি লাগান চান করে উঠে। এটা দিনের বেলায় করতে হবে, খুব ভালো আপনি ইফেক্ট পাবেন।
ঠিক আছে, এটা হলো। এরপরে বলবো রবি। হুম। রবি যাদের ভালো তাদেরকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এরা সবসময় একটা লিডিং কোয়ালিটি এদের মধ্যে থাকে। এরা যেখানেই যাবে এরা সকল মানুষকে অ্যাট্রাক্ট করে তার দিকে ক্যাচ আপ করবে। ঠিক আছে, মানে এদের মধ্যে একটা অন্যরকম অ্যাট্রাকশন থাকে, কারণ এদের মধ্যে এমন একটা কোয়ালিটি থাকে, লিডিং কোয়ালিটি, যে আমি এমন কথা বলবো, আমার চালচলন থাকে যে সবাই আমাকেই মুখ্যমণি ভাববে। এবং যেহেতু এদেরকে সান রুল করে, এরা বাই নেচার কিন্তু প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়। ঠিক আছে, কিন্তু এর ইমোশনসটা দেখাতেও পারে না কারোর সামনে, কারণ এটা রবি যাদেরকে ইন্ডিকেট করে তাদের হচ্ছে রাজার মতন তাদের একটা ব্যাপার থাকে। এরা পড়লে ভালো পড়বো, ভালো খাবো, ভালো ঘুরবো, যেমন তেমন ভাবে শুতে পারবো না, যে আমাকে একটা লাক্সারিয়াস বেড প্রয়োজন, এগুলো কিন্তু রবি যাদেরকে দেখা যায়। এবং এরা যেখানে অ্যাওয়ার্ড ফাংশন হোক বা যে কোনো ধরনের যেখানে ওকে মান সম্মান দেওয়া হবে সেটা ভীষণ পছন্দ করে, মানে যেই হোক না কেন প্রচন্ড মান সম্মান তাকে দিতে হবে। এর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ইগো প্রবলেম থাকবে, সে রবি উচ্চস্থ হোকই বা নিচস্থ হলেও অনেক সময় দেখা যায় ইগো প্রবলেম এদের মধ্যে একটা থাকে, মেন প্রবলেম। এদেরকে একটু তোল্লা দিতে হবে। আর এরা কিন্তু বাই নেচার প্রচন্ড অনেস্ট পার্সন হয়, এরা ফ্যামিলি লাভার হয়, প্রচন্ড ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে। রবি পজিটিভ দেখতে পেলে তুমি দেখতে পাবে এরা একটা ভালো পদে, সরকারি পদে বিশেষত যুক্ত রয়েছে। তার একটা মানে তার দাপট, তার নাম যশ খ্যাতিটা বহু দূর। ঠিক আছে, তো নাম যশ খ্যাতিটা রবির জাতকদের এটা দেখা যায় যে একটা হতে পারে সে একটা চায়ের দোকানে কাজ করে, আমি জাস্ট একটা এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, যে সে সরকারি চাকরি করলো না কিন্তু তার নামও প্রচুর। আচ্ছা, ঠিক আছে, তার মানে জানতে হবে রবি কিন্তু বুঝতে পারতো। এটা আরেকটা ব্যাপার আছে, এটা পিতার জায়গাকে দেখায়। পিতার নামটা দিয়ে অনেকে চেনে, তোমার নামে হয়তো চেনে না, তোমার বাবার নামে হয়তো তোমাকে অনেকে চেনে। তোমার বাবার এখানে রবি কিন্তু তোমার খুব স্ট্রং, তাই কিন্তু তুমি অমুক জনের ছেলে না, এরকম তোমাকে ধরে ধরে বলবে। তো এটা হলো রবির একটা ব্যাপার। ঠিক আছে, তো রবি আমরা সবাই বুস্ট আপ করতে চাই, বিকজ আমরা চাই যে আমাদের ইনক্রিমেন্ট হোক, প্রমোশন হোক, আমরা একটা ভালো জায়গায় যেন জব পাই। তো রবিকে আমাদের বুস্ট আপ করতে লাগেই জীবনে, চাকরি জীবনে। রবির বুস্ট আপ না হলে নাম যশ খ্যাতি পাওয়া যায় না। তোমার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন তুমি সেটা ছড়াতে পারবে না। আলোর মতন যদি ছড়াতেই না পারো তাহলে নিজের জ্ঞানটা নিজের কাছে থেকে কি লাভ। তো রবিকে আমাদের সবাইকেই বুস্ট আপ করতে লাগবে। আর এগুলো যদি না থাকে সে তার মান সম্মান পেতে প্রবলেম, তুমি যতই করো না কেন লোকের কাছে নাম পাবে না, সবাই তোমাকে দুধে ভাতে ভাববে। ঠিক আছে, তো তোমাকে কিছুই মানে তোমার কথাটা হয়তো সত্যি, তুমি যেটা বলছো অ্যাডভাইস দিচ্ছ সেটা কিন্তু সত্যি বলছো, কিন্তু তোমার অ্যাডভাইসটা কেউ কানে নেবে না, আলটিমেটলি তোমার কথাটাই বলবে লাস্টে গিয়ে। তো এটা কিন্তু লাস্টে কিন্তু এই কথাটাই ঠিক হলো, কিন্তু তার কোনো গুরুত্ব নেই। তুমি যতই করো না কেন, এফোর্ট দাও না কেন, আমাদের জীবনে যেটা দৈনন্দিন হয়েই চলেছে, আমরা সবাই এফোর্ট দিয়ে কিন্তু নাম পাই না কম বেশি, এটা আমাদের একটা দৈনন্দিন ব্যাপারই। কিন্তু যাদের অভিযোগ তারা আরোই পায় না। চাকরি পেতে প্রবলেম, চাকরি রাখতে প্রবলেম, প্রমোশনে প্রবলেম, বসের সাথে প্রবলেম, বাবার সাথে প্রবলেম, বাবার সাথে নয় তার বনিবনা হয় না, কিংবা বাবার শরীর খারাপ, এরকমও দেখা যায় যোগ থাকলে। রবির সাথে যদি কোনো রকম খারাপ প্ল্যানেট অ্যাসপেক্ট হয় সেক্ষেত্রে বাবার শরীর খারাপ, বাবার সাথে কানেকশনের প্রবলেম, দূরত্ব, সেগুলোও দেখা যায়। আচ্ছা, এটা হলো রবির ব্যাপার। সেক্ষেত্রে তারা তো রবি প্রণাম, সূর্য প্রণাম করতেই পারে, এটা সবাই আমরা জানি, এটা ডেইলি বেসিকে করতে হবে। আদারওয়াইজ রবি চুনি যেটাই হোক সেটা করতে পারে, ধারণ করতে পারে, সেটা খুব ভালো থাকবে। আদারওয়াইজ বলবো কেশরের তিলক লাগাতে। ঠিক আছে, কেশরের তিলক ডেইলি লাগিয়ে দিল, খুব ভালো কাজ দেবে। ওম হ্রিণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা চ্যান্ট করুন, ভীষণ ভালো উপকার পাবে যাদের রবি নিচস্ত। আচ্ছা আচ্ছা, এবার একটু রাহু আর কেতুকে নিয়ে বলি। রাহু যাদের উচ্চস্থ তাদের মধ্যে একটা খুব সুন্দর ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকে। ঠিক আছে, যে কোনো ফিল্ডে এরা ভীষণ ভালো। ঠিক আছে, এরা এতটা স্মার্ট হয়, মানে এরা এতটা স্মার্ট, মানে কথা বলে যে কোনো মানুষ ইমপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, মানে বুধের মানুষ, এখানে আমি একটুখানি বলছি কথাবার্তা নিয়ে যেহেতু বলছি, বুধের মানুষজন সুন্দর কথা বলে, রাহুর মানুষজন কিন্তু খুব স্মার্টলি কথা বলে, জিনিসটার মধ্যে একদম মশলা মাখিয়ে কথা বলে, সেটা রিপ্রেজেন্ট হয় সেটা খুব সুন্দরভাবে। এছাড়া বলবো রাহু যাদের উচ্চস্থ তাদের কিন্তু লটারি টিকিট কাটলে ভীষণ ভালো। এটা নিয়ে অনেকের প্রশ্ন যে আমি লটারি টিকিটটা কাটতে পারবো কিনা, অনেকেই ক্লায়েন্ট এসে আমাকে জিজ্ঞাসা করে। তার জন্য যেটা দেখার সব থেকে বেশি প্রয়োজন রাহু স্ট্রং আছে কিনা। ফাটকা ইনকাম অ্যাকচুয়ালি রাহুই দেয়। তো রাহু যাদের স্ট্রং তারা লটারি টিকিট বলো কিংবা এমন কোনো কাজ করবে যেখানে কম খাটনি টাকা বেশি উপার্জন, সেটা আমরা সবাই চাই আজকে ডেটে।
একদম। অনেকেই শেয়ার মার্কেট নিয়ে প্রশ্ন করে যে শেয়ার মার্কেটে কি আমার ইনভেস্ট করলে ভালো হবে নাকি লস হবে, কি হবে। সেক্ষেত্রে রাহুকে প্রচন্ড পরিমাণে দরকার। রাহু যদি স্ট্রং না হয় শেয়ার মার্কেটে আপনি লস খাবেনই, যদি তুলেও দেয় আবার ফেলেও দেবে। রাহুর কাজই এটা। এবার রাহু যদি খুব ভালো, তার মানে এটা না যে আপনি শেয়ার মার্কেটে জিততেই থাকবেন, কারণ রাহু এমন একটা জিনিস, প্রথমে মই দিয়ে তুলে দেবে, ওই সাপ মইয়ের খেলাটা, আবার কিন্তু নামিয়েও দিতে পারে। এবার সেটা আপনাকে বুঝে চলতে হবে, কিন্তু রাহু স্ট্রং থাকলে আপনি যেতে পারেন এই লাইনে। রাহু যদি নিচস্থ, তাদের প্রথম কথা শেয়ার মার্কেটে কোনো রকম ইনভেস্ট করা উচিত নয়। একদম খুব স্বল্প ব্যয়ের মধ্যে যদি ইচ্ছা থাকে তাহলে সেটা করবেন, যে লসটা আপনি নিতে পারবেন। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, যাদের রাহু নিচস্থ তাদের যেটা হয় যে কথা বলার যে স্মার্ট টকিং পাওয়ার, যেগুলো বললাম উচ্চস্থ থাকলে যেগুলো হয়, ন্যাচারালি যেগুলো নিচস্থ হয় সেগুলো থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো তাদের লটারি টিকিট কাটলে দেখবেন বছরের পর বছর অনেক মানুষ লটারি টিকিট কাটে, কোনো টাকা পয়সা পায় না, তার মানে সেখানে রাহু প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, তার মানে সেখানে একটু স্টপ করতে হবে, হরোস্কোপটা দেখে স্টপ করতে হবে। তো এগুলো হচ্ছে রাহু নিচস্থ থাকলে প্রবলেম। এবার বলবো কেতু নিয়ে। ঠিক আছে, এবার কেতু যাদের ধরুন খুব ভালো, তাদের মধ্যে একটা খুব ভালো ইনটিউশন কাজ করে, যেটা এরা না ভেবে বলে সেটা মিলে যায়, কিন্তু যেটা এরা ভেবে বলবে সেটা এদের কথা মিলবে না। আচ্ছা, কারণ ওদের মাথা নেই তাই। ঠিক আছে, এটা কেতু মানে পা, মানে নিচের পোর্শন, একটা নাগের দুটো পোর্শন, যেটার মাথার দিকটা রাহু, নিচের দিকটা কেতু। তার মানে যার মাথা নেই, তার মানে সে ভেবে চিনতে বললে তার কোনো কথা লাগবে না, সে হট করে দেখবেন দুম করে একটা কথা বলে ফেলছে, সেটা আপনার জীবনে ঘটে গেল। ঠিক আছে, এটা একটা খুব দারুণ একটা ইনটিউশন তার মধ্যে কাজ করে। এবং কেতুর মানুষজন পূজা অর্চনার প্রতি একটা অন্যরকম ভাব রাখে। যারা কেতুর মানুষজন হবে, এরা কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে সুন্দরভাবে পরিপাটিভাবে আসনে বসে পুজো করবে না। এদের ভক্তি শ্রদ্ধাটা একদম মন থেকে, একদম অন্য রকম লেভেলের হবে। এরা ভগবানকে ভালোবাসে, মানে সেই ভালোবাসার ধরনটা নিজের মতো, যেটা নিজে ঠিক মনে করবে। তার জন্য কোনো রকম উপবাস করার দরকার নেই, মন্ত্র পড়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। এবং এই আমাদের অ্যাকচুয়ালি ভক্তিতেই শক্তি থাকে, ভক্তিতেই ভগবান থাকে। অনেকেই মন্ত্র জানেন না, কিন্তু তারা এত মানে স্পিরিচুয়াল পাওয়ারের মানুষজন আছে, মানে অতটা তারা নিয়ম কানুন মেনে চলে না, কিন্তু এত স্পিরিচুয়াল পাওয়ার আছে যে তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে। এটা হচ্ছে কেতু যাদের উচ্চস্থ আছে তাদের জন্য ভীষণ ভালো, এবং তারা তন্ত্রের জায়গাটা তো ভীষণ ভালো হয়। শনি কেতু দুটো জায়গাতেই যদি কারোর খুব চাটে ভালো থাকে, সেখানে তন্ত্রের যোগটাও ভীষণ ভালো থাকে, এই আধ্যাত্মিক চেতনার জায়গাটাও খুব স্ট্রং হয়। ঠিক আছে, তো এটা কেতু ভালো থাকলে ফরেনে যেতে পারবে তুমি, বাইরে বিদেশে চাকরি করার যোগের জন্য কেতুর অবদান প্রচন্ড বেশি। ঠিক আছে, তো এটা উচ্চস্থ থাকলে হয়। আর যারা নিচস্থ থাকবে তার ডেফিনেটলি তার নিচের তার সব অপোজিট প্রভাবগুলো তুমি তার মধ্যে দেখতে পাবে। ভক্তি শ্রদ্ধা আধ্যাত্মিকের জায়গাও সেখানে থাকবে না। ঠিক আছে, বাইরে যাওয়ার যোগ্য তৈরি হতে গেলে বাধা প্রাপ্ত হবে, এগুলো কেতু নিচস্থ থাকলে প্রবলেম হবে। তো তার জন্য প্রতিকারের প্রয়োজন। আচ্ছা দিদি, আপনি তো এই তন্ত্র সাধনার সাথে যুক্ত বা জ্যোতিষ ক্রিয়ার সাথে যুক্ত, তো এরকম কোনো ঘটনা ঘটেছে যে এই কাজগুলো করতে গিয়ে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ধরুন এমন কোনো অভিজ্ঞতা যেটা আপনাকে হয়তো বিপদেরও সম্মুখীন হতে হয়েছে? অবশ্যই হয়েছে। এটা মানে আমার শিক্ষার একদম শুরুর দিকে একটা ঘটনা আমি শেয়ার করছি। তখন আমি সবাই শিখছি তন্ত্র নিয়ে। এটা সবারই কম বেশি হয়ে থাকবে এরকম, যে যারা তন্ত্র নিয়ে যারা প্রথম সাধনা করছেন, তাদের ছোটোখাটো ভুলের জন্য অনেক রকম এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো আমারও এরকম একটা দিন, যেদিনকে আমাদের ক্লায়েন্ট নিয়ে যজ্ঞ করতে যাওয়ার কথা তারাপীঠে, তো আমিও সেদিকে গুরুর সাথে তারাপীঠে যজ্ঞ করতে যাই। তখন আমি একদম বয়স কম, এবং আমি সবে তখন শিখছি। ঠিক আছে, এবার কোনোভাবে হোক আমি সেরেছি, বুঝেছি, আদর দিয়েছি, কিন্তু কোনোভাবে গা বন্ধন করতে ভুলে গেছি। আচ্ছা, এই গা বন্ধনটা আমাদের করা খুবই প্রয়োজনীয় প্রথমে যারা শিখছে তাদের জন্য, কারণ সামনের শক্তিটা কতটা শক্তিশালী সেটা তো আমরা জানি না। তো সেটার জন্য আমাদের গা বন্ধন করাটা খুব জরুরি। আর পরবর্তীকালে যখন তুমি সেই আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে অনেক শক্তি তুমি নিজে অর্জন করছো, তখন সেক্ষেত্রে কিন্তু গা বন্ধন করা জরুরি নয়। তখন কিন্তু তোমার সেই শক্তিটাকে তুমি আহ্বান করছো, তুমি সেটা মেহসুস করবে বলে, তার সাথে ইন্টেলেকচুয়াল করবে বলে। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওটা ম্যান্ডেটারি থাকে না, কিন্তু প্রথমের দিকে দেহবন্ধন ইটস মাস্ট, কারণ তুমি একদম নতুন, তোমার মধ্যে সেই শক্তিটাই নেই যে তুমি সেটাকে সামনের শক্তিটার সঙ্গে যুঝতে পারবে।
তো আমাদের গুরু বলে দিয়েছিলেন দেহবন্ধন সবাই করবেন, কিন্তু আমি কোনোভাবে ভুলে গেছি। সব ম্যানেজমেন্ট করতে করতে ক্লায়েন্ট চলে এসেছে, তো ম্যানেজমেন্ট করতে গিয়ে ভুলে গেছি। তো একটা কাজ ছিল যেটা মহাশ্মশানের ওপর, যেখানে মানে মরার জীবিত দেহ যে স্তূপাকারটা হয়ে রয়েছে, তারাপীঠে একটা এরকম স্তূপ ছাড়ি আছে, একদমই তাই। তো সেটার ওপর আমাদের একটা কাজ হচ্ছিল। তো সেই কাজটা হওয়ার সময় আমার কোনোভাবে, এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, সেটা আমার সময় মনে হয়েছে যে বাবা একটা শ্মশানের ওপর দাঁড়িয়ে আছি, বেশ গা শিরশির করছে, কেমন একটা ভয় লাগছে। মানে একটা এমন হাওয়া বাতাস, এমন একটা এনভায়রনমেন্টালটা ছিল যে একটা ভয় লাগছে। তো আমার শাড়ি পরেছিলাম, তো আমার শাড়ির আঁচলটা, আমরা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে একটু আঁচলটা একটু লম্বা করেই পরে থাকি। তো কোনোভাবে হোক আমি শাড়ির আঁচলটা যেই ঘুরিয়ে নিয়েছি তখন একটু মাটিতেও ঠেকেছে। তো সেটা দেখে আমার গুরু তো খুবই বকলেন আমাকে যে তুমি এটা কি করছো, এইভাবে তুমি দাঁড়িয়ে আছো, শাড়িটা ঠিক করে রাখো, নইলে তোমার প্রবলেম হবে। তো আমাকে বকলেন, আমি কিন্তু শুনে আমি চলে গেছি। এবার সেদিনকে রাতের বেলা যখন আমরা হোটেলে রয়েছি, আমি জানি না কেন আমার এই বুড়ো আঙুলটাতে একটা খটাস করে লাগে। কোথায় লেগেছে কি লেগেছে আমি জানি না, কিন্তু এত ব্যথা করছে যে আমি কোনো কাজ করতে পারছি না, মানে গাড়ির দরজাটাও টেনে খুলতে পারছি না, যে এতটা ব্যথা আমার হাতে। দিয়ে আমাদের সেদিনকে যখন কাজ হয়ে যায়, মানে এই ব্যথাটা কি হঠাৎই শুরু হয়েছে ব্যথাটা। আচ্ছা, ডান আঙুলের ব্যথাটা মনে হচ্ছে যে ওটা হাতটা মুটকে গেছে। আচ্ছা, আমি কোনোভাবেই এই আঙুলটায় কাজ করতে পারছি না, বলছি না একটা গাড়ির দরজাটাও আমি টেনে যে এখানটা টিপ দেবো সেটাও করতে পারছি না। তারপরে আমরা বাড়ি ফিরে আসি। আমি কলকাতায় একটা ফ্ল্যাটে থাকতাম। তো সেই ফ্ল্যাটে যখন ফিরি, মানে ফ্ল্যাটটাতে আমি বারবার, এটা আমার একটা সহজাত স্বভাব হচ্ছে যে প্রথম কথা যে আমি গাড়ির মানে বাড়িটা লক করলে আর কি, চাবিটা দরজাটা দিয়ে লক করলে বারবার চেক করি। আর স্বভাব হচ্ছে যে পার্সটা নিয়েছি কিনা, মোবাইলটা নিয়েছি কিনা, এটা আমরা গতানুগতিকভাবেই চেক করি, আমি তো চেক করি। তো আমি এসে দেখছি দরজাটা খোলা, বাইরের গেটটা বন্ধ, একটা গেট আছে বাইরের একটা, আর তারপরে গেটটাকে খুলে আমাদের ওই ডোরটা খুলতে হয়। দেখছি যে পুরো দরজাটা খোলা। তারপরে আমি একটু ভয় পেয়ে যাই যে দরজাটা খোলা কি করে সম্ভব। তারপরে ঘরের ভেতর যখন ঢুকি তখন দেখি যে পুরো ধুলো ঘরটায়, মনে হচ্ছে কেউ ঘুরে গেছে। এটা আমার খুব সিক্স সেন্স কাজ করে প্রথম থেকেই, যে আমার জিনিসটা যদি কেউ একবার তুলেও রাখে আমি সেটা বুঝতে পারি যে এই জায়গাটা এখান থেকে একটু সরেছে। তো এতটা ধুলো, এদিকে সব জিনিস রয়েছে, কোনো জিনিস যে মিসিং সেটা নয়, আমার ল্যাপটপ সব ওখানে রয়েছে। তারপরে ঠিক সেই দিনের পর থেকে ইন্টার হওয়ার পরে আমার বড় বলছে যে, আমার হাজবেন্ড বলছে যে কোনো ব্যাপার না, এটা ঠিক আছে, হতে পারে তুই কোনো ভুল করেছিস, সেটার জন্যই হয়তো মনে পড়ছে না। তারপর সেদিন রাত্রির থেকে শুরু হলো যে আমি ঘুমোতে পারছি না। লাইটটা যেই অফ করছি মনে হচ্ছে ঠিক এতটা ক্লোজে, মনে হচ্ছে 2-3টে মাথা, যেমন মনে হচ্ছে আমাকে কেউ ক্লোজলি দেখছে, একটা লোলুপ দৃষ্টিতে দেখছি, লোলুপ বাজে একটা মানে চোখ বন্ধ করে বিশ্রী বিশ্রী কিছু মুখ মানে চোখের সামনে যেন চলে আসছে। আমি লাইটটা অফই করতে পারছি না। যেমন ন্যাচারালি আমার হাজবেন্ড বলছে ভুল। অ্যাকচুয়ালি যখন যার সাথে ঘটনাটা ঘটে পাশের সব লোকে মনে করে সে পাগল, সে একটা কিছু ভুল ভাবছে, তার একটা ভুল ধারণা হচ্ছে। এবার রান্না করছি, রান্না করতে করতে মনে হচ্ছে পেছন দিক দিয়ে কেউ একজন দেখছে, সবসময় আমাকে কেউ ওয়াচ করছে, কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, কেউ মনে হচ্ছে একটা ফু দিচ্ছে, ঘাড়ের কাছে মনে হচ্ছে একটা কেউ ফু দিচ্ছে। তারপরে যখন আমার হাজব্যান্ড কাজে চলে যাচ্ছে, আমি যখন একা থাকছি, মানে বাথরুমে কোনো কল চলছে না, বিশেষ করে মানে কল থেকে যেমন হচ্ছে না ঝরঝর করে জল পড়ছে, কেউ যেন হচ্ছে শাওয়ার চালিয়ে রেখেছে। আমি অনেকবার বোঝার চেষ্টা করেছি যে এটা হয়তো আমার ভুল হচ্ছে, হতে পারে পাশের ফ্ল্যাটে কেউ করছে, সেটার আওয়াজ হয়তো আমার কানে আসছে, কিন্তু সেটা নয়, মানে সেটা আমার বাথরুম থেকেই আওয়াজটা হচ্ছে। তারপরে বাথরুমে ঢুকছি, আমি যখনই বাথরুমে স্নান করতে ঢুকছি তো তখনই দেখছি কোনো আওয়াজ হচ্ছে, গুড় করে আওয়াজ হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আমি কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না, বাথরুমে না ঘুমোতে পারছি না, না রান্না করতে পারছি, কোনো কিছু না। এবারে আমার বাড়িতে আমি বললাম যে আমার একটু ভয় ভয় লাগছে, তো বাড়ি থেকে আমার মাটা সবাই এসেছেন এবং আমি গুরুকেও ডেকে বলেছি কথাটা, ওগুলো এসেছেন। তো যখন সবাই রয়েছে তখন সেই জিনিসগুলো কোনো ভয় করছে না, গল্প করছি তখন ভয় করছে না। যেই চলে গেছে তখন দেখছি যে আমি মানে একটা ড্রেসিং টেবিল আছে ঘরে, ড্রেসিং টেবিলটার সামনে আমি সাজছি আর কি, অমনি সময় দেখছি যে কেউ মানে রান্নাঘরে আর কি একজন ঘাড় ঘুরিয়ে দেখছে, মানে আমি যে সাজছি জিনিসটা ঘাড় ঘুরিয়ে দেখছি, আমি সেটা আয়নায় দেখতে পেয়েছি। পেছন দিকে যেই ঘুরেছি তখন দেখছি কেউ নেই। আমি প্রচন্ড ভয় পাই,
তখন আমার একদম প্রথম প্রথম নতুন, এবং এটা যে কেউ দেখলে ভয় পাবে। খুব স্বাভাবিক। তখন আমি সঙ্গে সঙ্গে গুরুকে বলি এবং তাবিজ কবজ দিয়ে আমাকে একটা ব্যবস্থা করেন। এবার যখন ব্যবস্থা করেন তারপরে আমি আমার বাড়ি যাই। ওইখানে ফ্ল্যাটে কিন্তু ছিলাম না, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এই যে বিগত বেশ কিছুদিন ধরে ঘটনাটা ঘটছিল, আমার একটা ভয় ঢুকে গেছে। তারপরে ভাবলাম তাবিজটা দিয়েছে যখন, তাহলে আর কিছু হবে না। তারপরে কি হলো, শুরু হলো, আমি ঘুমোতে পারছি না। রাত্রি 2টো 3টে 4টে আমার খালি মনে হচ্ছে যে ও সব কথা শুনতে পাচ্ছে, ও বুঝতে পারছে। আমার জাস্ট অরাটা বোঝাচ্ছে যে কেউ আমার পাশে আছে। নয় আওয়াজ হচ্ছে, নয় কিছু একটা এমন হচ্ছে যে মানে আমি এত ভয় পাচ্ছি, আমি বিশ্বাস করো মানে টানা 8-10 দিন ঘুমাতে পারিনি। চোখের তলায় কালি পড়ে গেছে, এতটা বাজে অবস্থা। তারপরে শুরু হলো, যেই আমি ঘুমোচ্ছি ঠিক 4টের সময়, সাড়ে 4টের সময় ঠিক হয়তো একটু চোখটা লেগে গেছে, আচমকাই আমি জেগেই রয়েছি, আচমকা চোখটা লেগে গেছে। আমি দেখতে পাচ্ছি যে আমি ফ্ল্যাটটায় গেছি, মানে আমাকে আবার স্বপ্নতে দেখা শুরু করলো। আমি দেখছি যে আমাকে ছুঁতে পারছে না, আমার পাশে আসছে না, সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে স্বপ্ন দিতে শুরু করলো, আমাকে ঘুমোতেও দিচ্ছে না। এবার দেখছি যে আমি ফ্ল্যাটে যাচ্ছি, স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমি ফ্ল্যাটে ঢুকেছি, একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলটার সামনে মানে আমার সাদা বোঝার জিনিসগুলো টুকটাক যেটা রয়েছে সেগুলো যেটাই আমি ধরছি, ঘরটা পুরো ধুলো ধুলো, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। একটা হালকা টিমটিমে লাইট, সেই লাইটটা ড্রেসিং টেবিলের ওপর আসছে। সেখানে যে আমি দাঁড়ালাম, জিনিসগুলো যে ধরছি দেখছি মাটির মতন গুঁড়ো হয়ে যাচ্ছে, হাতে দিচ্ছি মাটির মতন গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দেখছি পাশে একটা পোড়া লোক দাঁড়িয়ে আছে, মাথায় কোনো চুল নেই, কিচ্ছু নেই, পুরো গাটা পুরো বিভৎসভাবে পোড়া, দাঁতগুলো হালকা হয়ে গেছে, হলদেটে ভাব, চোখগুলো বেরিয়ে আসছে, কোনো পাতা নেই, কিচ্ছু নেই, আমার দিকে তাকিয়ে হাসছে, ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে। আর যেই একটা বিকট হাসি হেসেছে, অন্য সময় ঘুমটা ভেঙে গেছে। এরপর ডেলি এই জিনিসটা শুরু হলো। আমি একটা জিনিসই শুধুমাত্র বলতাম যে আমি সত্যি বলছি, ভগবানের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, ভগবান যে আছেন তার ম্যাজিক্যাল এবং মিরাক্কেলগুলো, সেগুলো আমি সত্যি দেখতে পেয়েছি। সেটা আমার জীবনের সাথে অনেক এরকম অদ্ভুত ঘটনা আছে যেগুলো ঘটে গেছে। আমি কোনোদিন এরকম ভৌতিক কন্ডিশনের শিকার হইনি। এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমার জীবনের প্রথমে আমি এতটা ভয় পেয়েছি, আমি নিজের চোখে দেখেছি যে বলার কথা না। সেই পোড়া লোকটিকে আমি বহুবার দেখি স্বপ্নে, 2-3 বার। তারপরে আমি আবার সেই কথাটা গুরুকে জানাতে, তখন সেটার একটা টিম আছে, আমার গুরু সবাই মিলে গিয়ে সেইটাকে তাড়ায়। মানে প্রায় 3টে আত্মা ছিল, আর 3টে আত্মাকে যখন ধরা হয়, ঘরের মধ্যে যখন আমরা গেছি, যখন ধরা হয়, একটা বিশ্রী বাজে বাংলা মদের গন্ধ, মানে কোথা থেকে আসছে আমরা বুঝতে পারছি না, একটা বাংলা মদের গন্ধ ঘর ভর্তি। তারপর সেই বাড়িটাকে বন্ধন করা হয়, এবং আমাকেও রাত্রবন্ধন দেওয়া হয়। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়। তারপর তো জব সাধনার মধ্যে দিয়ে যখন তোমার মধ্যে পজিটিভ অরা অনেক বেড়ে যাবে, তখন তোমার নেগেটিভ অরার সেখানে জায়গা থাকে না। মানে আলোটাই এতটা বেশি থাকে, সেখানে অন্ধকারের কোনো জায়গাই থাকে না। আর সেই অন্ধকারকেও একটা পার্টই মনে করে। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। তো আস্তে আস্তে সেটা থেকে ওভারকাম করি। মানে এটা আমার লাইফের একটা শিক্ষা যে মানে আমি যে পরিমাণ ভয় পেয়েছি, 8-10 দিন ধরে ঘুমাতে পারিনি, 2 চোখের পাতা এক করতে পারিনি, সামনের মানুষগুলোকেও বোঝাতে পারছি না। শুধু যদি বিশ্বাস করেন তো আমার গুরু, কারণ উনি জানতেন এটা হতে পারে। তো এইবার সেখান থেকে আমরা ওই বাড়ি বন্ধনের মাধ্যমে, কাত্র বন্ধনের মাধ্যমে ওভারকাম করি। তারপরে ঠাকুরের নাম জপ এগুলো বাড়াতে না, ওইটাই জীবনে ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম হয়েছিল। তারপরে আর সেই ভুলটাও আর কোনোদিন করিনি জীবনে শুরুর পথে, আর এখন তো আর সেটার জায়গায় নেই। এই যে বাড়ি বন্ধন বা যেটা গাত্র বন্ধন যেটা বললেন, আপনার তো অনেক ক্লায়েন্ট আছে, মানে তো অনেক বাড়িতে যেতে হয়, যেখানে দেখা যায় যে বিভিন্ন এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, বা হয়তো বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে। তো এরকম কোথাও গিয়ে এই কাজ যখন করতে, তো কোথাও গিয়ে এরকম কোনো ফেস করেছেন কোনো সময়?
অবশ্যই এটা তো আমাদের ফেস করতেই হয়, কারণ শুধুমাত্র বাস্তুতে যে বাড়ি বন্ধন করি আমরা, সেটা শুধুমাত্র যে নেগেটিভ ঊর্জার জন্য সেটা নয়, বাস্তু রেক্টিফিকেশনের জন্য কিছুটা করা হয়। কারণ কিছু তৈরি হয়ে গেলে সেটা তো তৎক্ষণাৎ ভেঙে সেটাকে সেইভাবে তৈরি করা যায় না, অনেকের অসুবিধা থাকে। তো সেক্ষেত্রে বাড়ি বন্ধন করা হয়, যাতে অর্থনৈতিক বলো বা তোমার নেগেটিভ ঊর্জা থেকেও বলো সেটা রক্ষা পাওয়ার জন্য। তো এরকমই কয়েকটা কেস এসেছিল, যেটা বেশিরভাগ আসে সেটা হচ্ছে নেগেটিভ ঊর্জা থেকে। প্রথমে ক্লায়েন্ট অ্যাকচুয়ালি বলতে চায় না, অ্যাকচুয়ালি বুঝতেও পারে না, ঠিক আছে। তারপরে পরে গিয়ে সেটা জানা যায় যে এই কারণে হয়েছিল। একটি তো কলকাতাতেই হয়েছিল আমাদের, মানে আমি জাস্ট এটা ছোট করে বলছি যে এমন হয়েছিল যেরকম আমরা মুভিগুলোতে দেখি না, হলিউড মুভিগুলোতে যেরকম হয় যে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, হাওয়ায় উঠছে, গলা টিপে ধরছে, ঠিক সেরকম টাইপের জিনিস হয়েছে। মানে ভদ্রমহিলা বাইরে থাকতেন, জাপানে ছিলেন, ওখান থেকে এখানে এসেছিলেন কলকাতায় ফ্ল্যাট কিনে, কলকাতা চাকরি সূত্রে বাবা মা পরস্পর হয়েছেন, তো এখানে এসেছিলেন। এখানে আসার পর একটা ছোট বাচ্চাও আছে। প্রথমে অ্যাকচুয়ালি বাচ্চাটার উপর অ্যাটাক হয়, ছোট বাচ্চাটার উপর। মানে প্রথমে বাচ্চাটা হচ্ছে খাট থেকে পড়ে যাচ্ছে, খাট থেকে ফেলে দেওয়া হচ্ছে, কখনো বাচ্চাটা বিবশ রাত্রিবেলা কুকিয়ে কেঁদে উঠছে। হ্যাঁ, তারপরে দেখছি বাচ্চাটা মানে খাটে ভালোভাবে নিয়ে শুচ্ছে, মাটিতে পড়ে রয়েছে, বাচ্চাটার চারিদিকে লাল লাল দাগ, আঁচড়ের দাগ। বাচ্চাটার উপর প্রথম শুরু হয়, তখন ক্লায়েন্টই আমার কাছে আসে যে বাচ্চাটার উপর এরকম হচ্ছে, কি জন্য হচ্ছে আপনি একটু দেখে বলতে পারবেন? তখন আমরা দেখে আর কি বলি যে বাড়িতে এরকম অনেকগুলো, একটা নয়, মানে 10-12টা আত্মা আছে। কারণ ওই ফ্ল্যাটটা উনি কিনে বহুদিন ধরে বন্ধ ছিল সেই জায়গাটা, এবং বাস্তুটাও ভালো ছিল না। অনেক সময় বাস্তুটাই কি হয়, অনেক জায়গায় বহু পুরোনো কাল যুগে মার্ডার হতো বা কোনো কিছু প্রবলেম বা কাউকে দফন করা হয়েছে, এগুলো বহু পুরোনো কাল যুগে হয়ে রয়েছে। তো তাকে তো সেখান থেকে বের করা হয়নি কিছু না, তারপরে আস্তে আস্তে সেখানে বাড়ি হয়েছে, ঘর তো রয়েছে, আবার সেটা হয়তো ফাঁকা জমি হয়ে রয়েছে, সেটাকে আবার প্রমোটাররা তৈরি করে আবার বাড়ি ঘর তৈরি করেছে। তো একদম পুরোনো হিস্ট্রি ঘাঁটলে দেখা যায় যে বাস্তু ভীষণ প্রবলেম ছিল। তো সেটা অ্যাকচুয়ালি আমরা যখন জানতে পারি, দেখেছি অনেকগুলো আত্মা রয়েছে, এবং ওনারা কেউই চান না যে ওরা কেউ স্টে করবে। এক্স্যাক্টলি, হঠাৎ করে বসতি স্থাপন করেছেন। তো অ্যাকচুয়ালি বাচ্চাটা বুঝতে পারতো প্রথমে, অ্যাকচুয়ালি বাচ্চারাই বুঝতে পারে, যেহেতু ওরা বলতেও পারে না কিছু না, এবং খুব পিওরেস্ট একটা ইনোসেন্ট, যে কোনো ভূত প্রেত যে কোনো জিনিসই, যে কোনো জিনিসই খুব ইনোসেন্ট জিনিসের ওপর খুব যারা মন থেকে নরম প্রকৃতির মানুষ, সেটা ভূত হোক বা ভগবান খুব সহজে ধরা দিতে পারে। তারা অ্যাকচুয়ালি বেশ ভালো বুঝতে পারে। যারা একটু ভীতু, একটু সরল, যেটা বলবে সেটাই কনভিন্স হয়ে যায়, তাদেরকে একটু খুব সহজেই যে কোনো নরম জিনিসকে যেরকম আকার দিতে সুবিধা হয়, সেরকমই আর কি ওরাও সেরকম মানুষকেই পছন্দ করে। তো আমরা যখন যাই, প্রথমে বাচ্চাটিকে আলাদা করে দেয় ওর বাবা যখন এরকম দেখে, এবং আমরাও বলি যে বাচ্চাটিকে প্রথম কথা আলাদা করে শিফট করে রাখুন। তারপরে ওর মাকে নিয়ে চলে যায়, বাবাটা ওখানে ছিল, আর বয়স্ক মানুষটা মানে ওনার মা ছিলেন। তো কি বলবো, ওনার হাজবেন্ডকে কিভাবে মারার চেষ্টা করেছে আপনি মানে ভাবতে পারবেন না। কখনো ফুলদানি, ফ্লাওয়ার ভাস ছুঁড়ে ফেলেছে, কখনো চাল ডাল ছুঁড়ে ফেলেছে, ঠিক আছে, কখনো গলা টিপে একদম মানে দেওয়ালে সেটিয়ে দিয়েছে। মানে উনি একজন আজকের ডেটে ছেলে মেয়ে হয়ে উনি বলছেন যে আমাকে যা করছে, মানে আমি তো এটার কোনো যুক্তি বুঝে পাচ্ছি না, ব্যাখ্যাই বুঝে পাচ্ছি না, সেটা কে করছে। এটা কোনো আত্মা ছাড়া কোনো পক্ষে সম্ভব নয়। তো মানে এই জিনিসগুলো দেখার পর আমরা সেইখানে বাড়ি বন্ধন করতে যাই। বাড়ি বন্ধন করতে গিয়েও প্রচণ্ড ডিস্টারবেন্স আসে, কিন্তু আলটিমেট মন্ত্র জপ, ভগবানের আশীর্বাদে কোনো রকম অসুবিধা হয়নি সেই বাড়িটা বন্ধন করার পরে। এবং আমাদের বাড়ি বন্ধনের করার পর থেকে তৎক্ষণাৎ আপনি রেজাল্টটা বুঝতে পারবেন, মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার পর থেকে। তারপর উনি রিলিফ পান। এটা একটা খুবই ডেঞ্জারাস ছিল, আমাদের নিজেদেরই বাড়ি বন্ধন করতে যেতে ভয় হয়েছে যদি আমাদের উপর কিছু একটা হঠাৎ করে অ্যাটাক করে, কিন্তু সেটার জন্য আমরা নিজেরাও প্রোটেকশন নিয়ে যাই, সেক্ষেত্রে যাতে টাচ না করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে কাজ করতে যাব, এটা ভেবেও অনেক সময় মানুষের অনেক অ্যাটাক হয়ে যায়, হয়েছেও। এই যে যাব, ও মানে আত্মাও কিন্তু বুঝতে পারে যিনারা আসবেন আমার কাছে,
আমাকে তো সরাতে চাইছে। তো কেউ যদি বাড়ি থেকে আপনি ভাড়া বাড়িতে রয়েছে সেটা যদি তাড়িয়ে দিতে চান, সে যেরকম রেগে যাবে, ক্ষিপ্ত হবে, অ্যাটাক করবে, ওনারও সেরকমই অ্যাটাক করার চেষ্টা করেন। তো আমরা চেষ্টা করি প্রোটেকশনটা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে একটা দিয়ে দেওয়ার, যাতে কোনো রকম প্রবলেম না হয়, কিন্তু বাস্তুটাতে তারপরে বন্ধন করে দেওয়া হয়। মানে এটা কি মানে কলকাতার বললেন, বাংলায় তো আরো বেশি হয়। পুরুলিয়াতে আমার একটা ঘটনা ঘটেছিল, সেটাও যেটা ছিল সেখানে ভদ্রমহিলার মানে যিনি কেসটা এনেছিলেন তার মা দেখতে পেত যে একটি বাচ্চা ওপর থেকে জামা কাপড় পরে, মানে সুন্দর জামা কাপড় পরে ওপর থেকে খিচখিচ করে লেগে যাচ্ছে সিঁড়িটা দিয়ে, সিঁড়ির জায়গাটাতেই প্রবলেম হতো অনলি বেশিরভাগ। কখনো দেখছে যে মানে ওরা গেট দিয়ে বেরোবে আর কি, দেখছি একটা লম্বা হাত কিন্তু 8 ঘন্টা টানা, ঠিক আছে, পাশ থেকে সরে গেল, ওপর থেকে পাম্প, ওনাদের ওপরে পাম্প আছে, পাম্পটা ওরা যে চালিয়ে কিন্তু পাম্পের দিকে যখন তাকিয়েছে তখন দেখছে একটা ঘোমটা দেওয়া বউ ওপর থেকে দেখছে। ওই ভদ্রমহিলাই দেখতে পেতেন এবং একজনই দেখতে পেতেন এবং উনি ওনার ছেলেকে বলতেন মেয়ের বিয়ে হয়ে গেছে, তো মেয়েকেও বলতেন, মেয়েও বিশ্বাস করে তুমি ভুল দেখছো মা, চোখে ভুল দেখছো, কেউ মানে বিশ্বাস করতেন না। হঠাৎ করে ওনার শরীরেও একটা জিনিস দেখতে পেতো, ব্লাডের ক্লট, মানে হচ্ছে কেউ কামড়ে দিলে যেরকম রক্তটা জমাট পেকে যায় সেরকম 4 জায়গায় রক্তটা জমাট পেকে যায়। তখন আমাকে ছবি তুলে পাঠায়, উনি আমার এজ এ ক্লায়েন্ট হিসাবে আসেন। প্রথমে উনি ওনার হাজব্যান্ডের কিছু গ্রহগত প্রতিকার নিয়ে এসেছিলেন, তারপরে সেখান থেকে উপকৃত হয়ে আমার কাছে তখন ওনার এই কেসটার কথা বলেন। তো ওখানে যখন আমি দেখি তখন দেখি জায়গাটায় বহুকাল আগে, উনি আমাকে কিছু বলেন, বহুকাল আগে এখানে যে মলাশি যুদ্ধ যখন হয়েছিল তখন অনেক মানুষ মারা গেছে এবং সেখানে কোনো রেক্টিফাই হয়নি, জমি পড়েছিল, বাবারা কাকার মানে তার বাবারা জমি কিনেছে, বাবারা জমি কিনেছে, কিনে বাড়ি ঘর তৈরি করেছে, মানে নিচে প্রায় মোটামুটি 7-8টা দফন দেওয়া আছে। তার মধ্যে খ্রিস্টান যারা আর কি ছিলেন তাদের কথা বলছি, খ্রিস্টান বডি বেশি ছিল, খ্রিস্টানরাই ছিলেন আর কি অ্যাকচুয়ালি। তখন ওনাদেরকে যখন বলি তখন ওনারা বলেন যে হতে পারে, কারণ এটা আমরা শুনেছিলাম আশেপাশের মুখ থেকে পরবর্তীকালে, কিন্তু তখন একটা ঘর বাড়ি করে ফেলার পর তখন আর চেঞ্জ করার কোনো অপশন ছিল না, কারণ একটা বড় বাড়ি করে ফেলেছে, তো সেরকম অপশন ছিল না। আমরা ভাবলাম ঠিক আছে লোকে তো বলছে, সেটা আর কতটা সত্যি, কিন্তু পরবর্তীকালে যে মা এটা বরাবরই দেখতে পেত, মা বলতো যে বাস্তুটায় কিছু প্রবলেম আছে, কিন্তু আমরা কিছু কোনোদিন দেখতে পাইনি, মাই দেখতে পেত এটা। তারপরে একটা পাতকুয়ো ছিল ওদের বাড়িতে, যেটা কিন্তু বাড়ির মধ্যে থাকা কুয়ো পাতকুয়ো এগুলো খুবই বাজে জিনিস, বাস্তু হিসাবে যদি পাতকুয়ো থাকে। তো সেখানে পাতকুয়োতেও অনেক ঘটনা ওনাদের হয়েছিল, ওনার মা সাক্ষী ছিলেন। জল নিতে গেলেই মনে তো নিচ থেকে কারোর আওয়াজ আসছে, কেউ ডাকছে, ঠিক আছে, মানে উনি যখনই যেতেন তখনই ওটা হতো, তারপরে উনি ওটা বুঝিয়ে দেন, বন্ধ করে দেন। তারপরে উনি দেখতে পেতেন যে একজন কোট প্যান্ট পরা ভদ্রলোক সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ঠিক আছে, আবার একটা পুরো ফুল ফ্যামিলি, বলছে একটা ফুল ফ্যামিলিকে আমি বহুবার দেখেছি, একটা ওয়াইফ আর 2টো বেবি, সব সময় খিলখিল করে ফট করে যেন মনে হচ্ছে বাচ্চারা নামলো আবার চলে গেল। আর একটা জিনিস দেখতেন, একটা কালো তালমন্দ হাওয়ার মতন, মানে এরকম পাকাতে ওনার কাছে আসছে, আবার এসে চলে যাচ্ছে, এরকম একটা হতো। তখন আমরা বলি যে এমার্জেন্সি বাড়ি বন্ধন করতে হবে। তো বলতে আমরা ওই বাড়ি বন্ধনটা করতে যেতে আমাদের ন্যাচারালি পুরুলিয়া যেতে যতটা সময় লাগে, আমাদের প্রায় সকালে বেরিয়েছি, আমরা রাত্রে ঢুকেছি, আই ডোন্ট নো কিভাবে, প্রচন্ড লেট হয়েছে আমাদের। এটা বাড়ি বন্ধনে এটা একটা আমাদের বহুবার হয়েছে যে গন্তব্যস্থলে জানা রাস্তা বহুবার ভুল হয়ে গেছে, মানে ঘুরতে হয়েছে বারবার, জানা রাস্তা ঘুরে লেটে গিয়ে পৌঁছেছি। তারপর লেটে গিয়ে পৌঁছেছি 10টায়, রাত্রি 10টায়। সেই সময় বাড়ি বন্ধন করছি, এত মানে আমার তো একটা ভয় লাগছেই, আমার গুরুও ছিলেন, তো উনি বললেন একদম ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমাদের তো প্রোটেকশন নেওয়াই থাকে, কারণ বাড়ি বন্ধন করতে গেলে বাড়ির যে নেগেটিভ এনার্জিটা সেটা চলে আসে। আর আমরা কিচ্ছু ওখানে জল পর্যন্ত আমাদের খাওয়া নিষেধ থাকে, যে কোনো রকম জলও তুমি খাবে না ওই বাড়ি থেকে, যে বাড়িটা কাজ করছি, কাজ হয়ে যাবে চুপচাপ বাড়ি থেকে চলে যাও, এটাই হলো ব্যাপার। এবার সেই বাড়ি বন্ধন করলাম, যখন বাড়ি বন্ধনটা যখন করছি ওনারাও ভয় পাচ্ছে, আমরাও একটা করছি। তো বাড়ি বন্ধন করার পর যখন বেরোলাম, জাস্ট বেরিয়েছি, ঠিক সেই মুহূর্তেই শুনলাম, জাস্ট গাড়িটা নিয়ে বেরিয়েছি, জাস্ট 1 মিনিটের মধ্যে যে ওনাদের বাড়ির পোষ্য বিড়ালটা মানে একেবারে ছিঁড়ে ফুটে মারা গেছে, পুরো রক্ত বেরিয়ে, কোনো কিচ্ছু নেই। বলছে বিড়ালটাকে কেউ মনে হচ্ছে কেউ মেরে দিয়েছে,
রক্তারক্তি হয়ে গেছে বাড়ির সামনে। আমরা বললাম ঠিক আছে, যে ফাঁড়াটা ছিল, যেটা ছিল, সে কিছু একটা বুঝিয়ে দিয়ে গেছে যে আমরা এখান থেকে যাচ্ছি, মানে এই জায়গাটা কিছু আর করতে পারবে। এটা একটা রাগের প্রকোপ পড়েছিল। আর ওই যিনি দেখতে পেতেন, জেঠিমা দেখতে পেতেন আর কি, ওনার মা, তো ওনাকেও গাত্রবন্ধন দেওয়া হয় যাতে কোনো রকমভাবে ভূত প্রেতে আসার যাতে না পড়ে বা এরকম ধরনের যাতে শরীরে কোনো রকম দাগ না আসে। তারপর থেকে ঠাকুরের আশীর্বাদে কোনো রকম শারীরিক কোনো দাগও আসেনি, আর কোনোদিনই ওই জিনিসটাও দেখতে পাইনি। মানে পুরোপুরিটাই সলভ হয়ে যায়। কিন্তু যাওয়ার পরে মানে একটা ফ্যামিলি ছিল, মা এটা বলছেন, বারবার দেখা যেত, একবার বউটাকে, একবার বাচ্চাটাকে, একবার বরটাকে, এরকম হয়েছে 4 জনকেই দেখা গেছে। একটা প্রশ্ন এখান থেকে মনে এলো, সেটা হচ্ছে যে কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে তাহলে বন্ধনটা আগে জরুরি, কারণ কি থাকবে না থাকবে তো আমরা জানি না। সেটা করতে পারে তো ভালো, কিন্তু সবাই পারে না, বা সবাই হয়তো বিশ্বাসও পারে না, বিশ্বাসও করতে পারে না। প্লাস সঠিক মানুষের খোঁজে গিয়ে যে করবে, কাকে বিশ্বাস করে যে করবে বা করলে ঠিক হবে কিনা আদৌ, বা বাড়ি বন্ধন কি জিনিস সেটাই মানুষে জানে না। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ধরুন আত্মারা, আমরা তো যারা খ্রিস্টান ধরুন একরকম ভাবে তাদের অন্ত্যেষ্টি হয়, বা হিন্দু শাস্ত্রে একরকম ভাবে অন্ত্যেষ্টি হয়, আমরা জানি যে 13 দিনে যে বা 11 দিনে যে কাজ হয় আর কি, শ্রাদ্ধ ক্রিয়া। তো তারপরে তো অনেক সময় বলা হয় যে আত্মার মুক্তি হয়ে গেছে, কিন্তু তারপরেও এরা থেকে যায় কিভাবে? কর্মফল। আচ্ছা, কর্মের জন্য সবাই তো ভালো কর্ম করে যেতে পারে না, আচ্ছা, তো তারা এই মধ্য জায়গাটা আটকে যায়। মানে আমাদের এই পিশাচ যে জায়গাটা, নরকের ঠিক মানে নরকও নয়, এটাকে মানব জীবনের এই জায়গাটায় আটকে যায় কর্মফলের উপর, সম্পূর্ণটাই কর্মফল। আর এরা তখন দেখবেন না যে খুব ভালো মানুষ যারা নাম জপ করেন, যারা সবসময় নাম জপ করেছেন, গীতা পাঠ করেছেন, বা যা হোক পুজো আর্চার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন প্রচন্ড পরিমাণে, এরা খুব সৎ মানুষ, আপনি তাদেরকে কোনোদিন দেখবেন না ভূত হয়ে ঘোরাফেরা করছে বা তাদের বাড়িতে কোনো ডিস্টার্ব হয়ে রয়েছে। তারা জানে অ্যাকচুয়ালি যে মোহ মায়া ত্যাগ করতে হয়। আর মানুষ যারা আমরা, কিছু মানুষজন আমরা মোহ মায়াটা ত্যাগ করতে পারি না। আর যারা আধ্যাত্মিক লাইনে আছে তারা জানে যে ওপরটাই একটা খোলার মতন রয়েছে, ভেতরটা আমাদের মরবে না, ভেতরটাকে সুন্দরভাবে যেরকম দিয়েছে সেরকম আমাদের চলে যেতে হবে। শুধু উপরে শরীরটা নিয়ে আমরা ছবি তুলছি, ঘুরছি ফিরছি, বেড়াচ্ছি। তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষের যেটা মানে যারা এই ধরনের ধরুন কর্মফলটা ভালো না, কর্মফল ভালো করেনি, তারা অ্যাকচুয়ালি মায়ায় পড়ে যায়, মায়াতেই সর্বনাশটা হয়ে যায়। তারা মায়ায় পড়ছে, অন্যজনকে ক্ষতি করছে, মানে না ক্ষতি করছে মানে দেখুন, ওরাও তো চাইছে একটা নতুন শরীর, ওরা তো অতৃপ্ত আত্মা, ওরা ঘুরছে, ওরাও চাইছে আমরা যেমন একটা সুন্দর জামা কাপড় পরতে চাই, ইচ্ছা করে, ওদেরও ইচ্ছা করে, ওদের জামা কাপড়টা তো পুড়ে গেছে, ওরা তো নিজের জামা কাপড়ে যেতে পারছে না, তার জন্য একটা মানুষকে খুঁজে নিচ্ছে যে জামা কাপড় ওরা সুন্দর করে থাকবে, খাবে দাবে, সবকিছু লাইফ লিড করবে। তো এটা হলো ব্যাপার। আর যারা ভালো কর্ম করে তারা জানে, ভালো কর্ম করে না সরি, যারা আধ্যাত্মিক লাইনে আছে তারা জানে যে এটা কিছু নয়, সংসারে মোহ মায়া ত্যাগ করাই ভালো, এতে কিচ্ছু নেই, কষ্ট আছে শুধু, তার জন্য ওরা ভগবানের মোক্ষ প্রাপ্তির দিকে চলে গেছে। আর এই যে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় না যে প্রতিহিংসা, মানে অনেক ক্ষেত্রে এটা শোনা গেছে বা দেখা গেছে যে আত্মা আর একজনকে ক্ষতি করে দিচ্ছে, মানে তো তার ক্ষতি সে করেছিল তার বেঁচে থাকাকালীন, তারপরে তার মৃত্যুর পর সে গিয়ে ক্ষতি করছে, এরকমও কি ঘটনা ঘটে অনেক ক্ষেত্রে? এটা মানে সবসময় যে সঠিক সেটা নয়, সবসময় যে ঘটে সেটাও নয়, কারণ যে আমি মরে গেলেই সেই পাওয়ারটা অ্যাচিভ করে নেবো, যেটা আমাদের মুভিতে দেখানো হয় অ্যাকচুয়ালি, যে মরে গেছি, পাওয়ার অ্যাচিভ হয়ে গেছে, আমি তার কাছে গিয়েই এ করছি, অ্যাকচুয়ালি সেটা আমরা করতে পারি না। আমরা কিছুই অ্যাকচুয়ালি আত্মা হিসাবে আমরা কোনো জিনিস টাচ করতে পারি না। ওকে, আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন এলো, সেটা হচ্ছে যে অপঘাতে যারা মারা যান, তো তাদের মধ্যে অনেক সময় দেখা যায় একটা সেই আত্মার একটা প্রতিশোধমূলক একটা ব্যাপার থেকে যায়, তো এটা কি সত্যি ঘটে বা এরকম কি হয়? এটা বিশেষত দেখা গেছে যারা অপঘাতে মৃত্যু হয়েছে, ঠিক আছে, তো যাদের অপঘাতে মৃত্যু হয়েছে এরকম অনেক ঘটনাই দেখা গেছে। যেরকম একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে একজন বাচ্চা ছেলে ছিল, মাধ্যমিক দেবে আর কি, এরকম মাধ্যমিক সে দেয়নি, 9-এ পড়ে, তো তার মা হার্ট অ্যাটাকে হঠাৎ মারা যায়। আচ্ছা, তো
কাজ কর মানে ওদের কাজ চলছে যখন, মানে জাস্ট 2 দিন হয়েছে যখন মারা যায়, কাজ চলছে, তখন দেখছে যে বাড়িতে যে যাবতীয় কাজগুলো ওর মা এসে করে দিয়ে যাচ্ছে। মানে বাসন গুছিয়ে দিয়ে যাচ্ছে, কাপড় মেলে দিয়ে যাচ্ছে, কাপড় কাচা হয়ে যাচ্ছে। এবার এটা অনেকে একটা গুড ভাববে যে কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ওরা প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে। স্বাভাবিক আমরাও ভয় পাবো যে বাড়িতে সব সময় মনে হচ্ছে কারোর একটা প্রেজেন্স আছে, কেউ সব কথা শুনছে, কেউ সব কথা দেখছে। তো বাচ্চা ছেলেটা খালি বারবার বলছে যে মা আমি ভয় পাচ্ছি, তুমি এটা করো না আমার সঙ্গে, প্লিজ তুমি এটা করো না। কিন্তু বাচ্চা মাটা তার মায়া ত্যাগ করতে পারছে না। প্রথম কথা, এটা অ্যাকচুয়ালি আচমকা মারা গেলেও হয়। এই যে আমাদের একটা মানে একটা অতৃপ্ত জিনিস থাকে যেটা আমরা বলতে পারিনি, করতে পারিনি, আমাদের যে মনের ইচ্ছাটা, সেই জায়গাটাতেও প্রবলেম হয়। মানে মোদ্দা কথা, যতক্ষণ আমাদের কাজ না হচ্ছে ততক্ষণ আমাদের আত্মাটা কিন্তু দেখে সবকিছু। আচ্ছা, মানে আত্মা সবকিছু দেখতে পায়, সবকিছু দেখতে পায়। এবার ব্যাপার হচ্ছে যে কিছু আত্মা থাকে যারা আর সেইটার মধ্যে ভয় দেখায় না, আবার কিছু আত্মা আছে যারা কিন্তু ভয় দেখায়, কারণ তাদের একটা বাড়ির প্রতি মায়া। এই যে বউটির এখানে ছেলেটার প্রতি মায়া, একটা মা সে তো দেখছে যে বাবা কাজে যায়, ছেলেটার জন্য সেই কাজগুলো কে করবে, তাই জন্য সে কিন্তু করছে কাজগুলো। তারপর সেটা একটা প্রতিকারের মাধ্যমে সেই জিনিসটাকে বন্ধ করা হয়। এরকম আরো একটি ঘটনা ঘটেছে যে একজনের সৎ মা বাচ্চাটাকে নিয়ে মানে সৎ মা যেরকম হয়, বাচ্চা তার প্রেজেন্ট বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে, তো আগের পক্ষে যে মেয়ে ছিল তাকে পছন্দ করতেন না। তো ট্রেনে নিয়ে গেছে, তো ট্রেনে নিয়ে যাওয়ার সময় ঠেলা মেরে ফেলে দিয়েছে, বাচ্চাটি কিন্তু মারা গেছে। ঠিক আছে, গলা কেটে মারা গেছে। তার কিছুদিন পর থেকে সেখানে দেহ উদ্ধারণ আর কালেক্ট করে যে পুরো কাজ করে যে দেহ সৎকার করা হবে সেটাও হয় না, সেটাও হয়নি। কারণ প্রথম কথা উনি ইচ্ছাকৃত করেছেন না, সেটা বেশ কিছুদিন পরে, কিন্তু সেটা কিছুদিন পরে সেই বডিটা কালেক্ট করে সেই কাজটা করা হয়েছে, কিন্তু তার আত্মাটা কিন্তু ঢুকে গেছে ওই বাড়িতে এসে। ওনার মায়ের শরীরে, মানে যিনি হচ্ছে সৎ মা, তার শরীরেই ঢুকে গেছে। ঢুকে এসে খাওয়া দাওয়া করছে কন্টিনিউ, নানা রকম, মানে বেশি, মানে একটা মানুষ সাধারণ যা খাবার খায় তার থেকে বেশি খাচ্ছে। আর একটা বাচ্চা যেরকম খেতে ভালোবাসে, চকলেট লজেন্স এরকম খাচ্ছে। এবার যখন দেখছি যে একটু অ্যাবনর্মাল জিনিস ওয়াচ করছে, তখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, রাত্রিবেলা ঘুমোচ্ছে না, চুপ করে বসে আছে, হ্যাঁ চুপ করে খাটের ওপর বসে আছে। এবার সবার একটা সন্দেহ হয়েছে যে কি ব্যাপার। তখন বলছে যে আমি একে ছাড়বো না, আমাকে এরকম ভাবে মেরেছে, আমি তার একটা চাই। তো সেই নিয়ে আবার নানা রকম ওঝাপত্র এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন ওনারা। তারপরে কিন্তু ওনাদেরকে এমন পজিশন হয় যে ওনাদেরকে কিন্তু এফআইআর করতে, মানে জমা দিতে হয় পুলিশে, থানার কাছে। ঠিক আছে, তারপরে কিন্তু সেখানে থানাতে অবশ্যই বলছে আমি কিছুতেই যাব না, জাস্টিস চাই, আমি কিছুতেই যাব না। সে কিন্তু করে সেই জায়গাটা কিন্তু করেছে। দেখুন, সব সময় সব ক্ষেত্রে হয় না এটা। আত্মার মধ্যে যদি প্রচন্ড প্রতিশোধকমূলক একটা ভাবনা নিয়ে সে মরে যায় এবং তার যদি আত্মা যদি অতৃপ্ত থাকে, তাহলে সেটা কিন্তু হবেই, 100% হবে। আমি এরকমও দেখেছি যে দুজনকে তারা ভালোবাসতে বাড়ি থেকে মেনে নেয়নি। তো ছেলেটাও আগে রেল লাইনে, এটা টাকির একটা ঘটনা বলছি, টাকির দিকে ছেলেটাও রেল লাইনে মারা গেছে, এবং সেটা শুনে মেয়েটাও ঠিক পরের দিনকে সেম টাইমে মারা গেছে। তো মারা যাওয়ার পর দুজনকে কিন্তু রেল লাইনে দিয়ে দেখা যেত যে হেঁটে যাচ্ছে, এবং কিছুদিন পরে শুধুমাত্র ছেলেটার মেয়েটা রাত্রির বেলা হলেই ছেলেটার মায়ের কাছে যেত। অ্যাকচুয়ালি ছেলেটার মাটা সব মেনে নিয়েছিল, চেয়েছিল যাদের মধ্যে যাতে হয়, কিন্তু মেয়েটার বাড়ি থেকে তার দিদিরা, তার বাবা মা মেনে নিতে চায়নি। তো প্রায় দিনই ওনার মাই আর কি ঘটনাটা শেয়ার করেছিলেন আমাকে, যে আমি দরজা খুলে বসে থাকি, যে আমি জানি আমার ছেলেটার মেয়েটা আসবে, আমি চাই ওনারা আসুক, আমি ওরা যেন কখনো বন্ধ না হোক, অন্তত একবার চোখের মানে দর্শন দেখতে পাই, দেখা পাই। ছেলেটা খুব কম বয়স আর কি, 18 বছরও বয়স হয়নি এরকম আর কি। দুজনের মধ্যে ওরা ওইভাবেই ভালো আছে, ওদের তো জীবনে এক হতে পারলো না, ওরা মৃত্যুর পর এক হয়ে রয়েছে। আর এটা আমি চাই যেন ও আমার কাছে আসুক। এটা তো ভালো জিনিস নয়, কিন্তু একটা মায়ের এখানে ইমোশনস জড়িয়ে রয়েছে। তো সব সময় যে সেটা প্রতিশোধকমূলক, এই যে একটা ঘটনা কিছুক্ষণ আগে বললাম, প্রতিশোধকমূলক একটা ব্যাপার নেচার থাকে, আবার কারোর মধ্যে আবার সেই যেটা চাইছে তারা ভালোবাসামূলক নেচারটাও থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে অতৃপ্ত আত্মা যেটা অতৃপ্তি নিয়ে মারা যাচ্ছে, কোনো একটা মনের ইচ্ছা, উত্তম ইচ্ছাটাকে নিয়ে তার কারণেই মারা যাচ্ছে,
সেটার জন্য শান্তি পায় না, আর সেটার জন্য অন্য কাউকে শান্তিতে থাকতেও দেয় না। হ্যাঁ, মানে এই যে আপনি ঘটনাটা, কোনোদিন দেখবেন না কোনো আধ্যাত্মিক মানুষকে এরকম দেখতে পাবেন না, কারণ তারা জানে যে অ্যাকচুয়ালি মোহ মায়া কি জিনিস। এই যে ঘটনাটা মানে শুনলাম, এই ঘটনাটার সাথে একটু রিলেট করতে পারছি, জানি না। আমি শুনেছি চন্দননগরে যে উড়াল পুলটা হয়েছে নতুন, ওই উড়াল পুলেও কিন্তু রাত্রিবেলায় এরকম কাপল দেখা যায়, এবং তারা নাকি মানে রাত্রিবেলায় হাঁটা চলা করে। এটা কিন্তু শোনাও গেছে, দেখাও গেছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা উড়াল পুলেই কিছু না কিছু ঘটনা থাকে, বেশিরভাগ কলকাতাতেও আছে, ঠিক আছে। সেটা আমি বললাম না, অনেকেই সেটা জানে, তো আছে, তো এগুলো থাকে অ্যাক্সিডেন্টাল যুগে। এবার দেখুন, এই যে বললাম ওখানে কিন্তু যে ওই মারা গেছে সেটা নয়, অনেকেই কিন্তু একটা বাইপাসে অনেকেরই কিন্তু এরকম ডেথ হয়, কিন্তু তার মধ্যে কিছু কিছু জনের এনার্জি, যেমন সবাইকে ভূতে ধরে না, সবাইকে ভূতে দেখা দেয় না, আবার সবাই এরকম ভূতে সবাইকে ভয়ও দেখাতে পারে, ঠিক আছে। তো এরকম কিছু কিছু এনার্জি কিন্তু থেকে যায়, এবং যেটা মানুষের চোখে পড়ে, মানুষকে ডিস্টার্বেন্স করে, এগুলো হয় জীবনে। এটা ভগবানও যেমন আছে, ভূতও তেমন আছে। আচ্ছা, আচ্ছা, এতক্ষণ তো ভৌতিক আড্ডা আমরা মারলাম, অনেক গল্পও শুনলাম। তো যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছিলাম জ্যোতিষ চর্চা, সেটাতে আর একবার একটু ফিরে আসি। সেটা হচ্ছে যে এই যে আধুনিক যুগে হস্তরেখা বিচার, এই যে বিষয়টা, এই বিষয়টা অনেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরনো পুঁথি বা পঞ্জিকা ঘেঁটে যে বিষয়টা আগে হতো গণনাটা, তার জায়গায় এআই ভিত্তিক হয়ে যাচ্ছে। তো এই জ্যোতিষের মধ্যে এআই বা এই যে হস্তরেখা বিচার, এখন কিন্তু প্রপারলি হাত দেখেও না, অনেকে আছেন তারা আপনার ওই শুধু বার্থ ডেট, বার্থ টাইম নিয়েই দেখে দিচ্ছেন এআই এর মাধ্যমে। এটা কতটা প্রযোজ্য বলা যেতে পারে? অবশ্যই। প্রথম কথা একটা বলবো যে হস্তরেখা আর ছকের মধ্যে তফাৎ আছে। আর যদি বলেন যে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা আগে আসে, মানুষ আগেকার দিনে কবে জন্মেছে অর্ধেক মানুষই বলতে পারবে না, আমাদের ঠাকুমা দিদিমাদের জিজ্ঞাসা করলে বলতে পারে না, কিন্তু তাদের হাতের রেখাটা তো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। হাতের রেখাটা অ্যাজ ইট ইজ আছে, যা চেঞ্জ হওয়ার ওখানে হয়েছে সেটা কিন্তু রয়েছে, সেটা দেখা যাচ্ছে। তো হস্তরেখাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কোনো রকম ভুল হওয়ার বিষয় নেই, যারা বিচার করতে পারে। আচ্ছা, এবার যারা ছকের টাইমিংটা জানেন, এবার ধরুন কারণ অনেকেরই হয়েছে যে যেটা বাড়িতে বার্থ হয়েছে, ঠিক আছে, হোমে বাড়িতে হয়েছে, তাদের পক্ষে হয়তো সেই সময় 5 মিনিট এদিক ওদিক হল, একটা টাইম, একটা সেকেন্ড হলো, যে 10টা হয়েছে, সে বললো 10টা 10-এ হয়েছে। এই যে 10 মিনিটের গ্যাপে একটা কিন্তু ভীষণ ফারাক হতে পারে। তো এই 10 মিনিটের যে ফারাকটাতে তো মানুষের ভাগ্যটাও চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানে আমার প্রেডিকশনটা তো অন্যরকম হয়ে গেল। কিন্তু হস্তরেখাটা তো সেটা হবে না। সেই মানুষটা যখন আমার সামনে আসছে, তার যখন হস্তরেখাটা রয়েছে, তো সেটা তো চেঞ্জ হওয়ার কিছু বিষয় নেই, সেটা দেখেও কিন্তু প্রেডিকশন করা যায়। এবং আগেকার দিনে ওটাই হতো, কারণ কবে কি জন্মেছে, আগেকার দিনে অনেক ছেলে মেয়ে হতো, যেটা দেখা যায়। তো কি কখন হয়েছে মনে নেই, তো সেক্ষেত্রে হাত দেখেই কিন্তু সবাই গণনা করতেন। এখন এআই মাধ্যমে এসেছে, অনেক উন্নত মাধ্যম এসেছে, টেকনোলজি, অবশ্যই সেটা একদমই সঠিক। কারণ হচ্ছে যদি সঠিক না হতো তাহলে তো মানুষের প্রেডিকশন করতে পারতাম না, বা এটা নিয়ে এগোনো যেত না, সমাজে এটার জায়গাও থাকতো না। আর মানুষ এটা তৈরি করছে ফর ডেভেলপমেন্ট, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের জীবনে যত এগোচ্ছি তত আমাদের এআই পদ্ধতি এখন এসেছে, আগে কোথায় ছিল সব। হ্যাঁ, এবার তুমি যেটা বললে যে এআই পদ্ধতিটা কতটা সঠিক, এআই পদ্ধতিও কিন্তু একদম সঠিক, কারণ মানুষ আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে, ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এখন যে এআই পদ্ধতি হিসাবে যে আমরা বিচার করছি, সেটাও কিন্তু একদম তীক্ষ্ণতার সাথে বিচার করা হচ্ছে, যেটার জন্যই এখন সবাই আমরা টেকনোলজির মাধ্যমে উপরেই ভিত্তি করি। এখন কে কজন আর খাতায় হাতে লিখে করে, এত বাদ বিচার করে করে, কারণ হচ্ছে এখানে আবার এআই পদ্ধতির মাধ্যমে যেটা হচ্ছে, আগেকার দিন মানে আমরা দেখেছি যে যমজ বাচ্চা যারা হয় 1-2 মিনিটের ডিফারেন্স বা 5 মিনিটের ডিফারেন্সে তাদের কি হরোস্কোপ সেম হবে? তাদের জন্য আবার আধুনিক যে প্রত্যাদান বেরিয়েছে, যে কেপি অ্যাস্ট্রোলজি বেরিয়েছে বা এআই পদ্ধতিগুলো বেরিয়েছে, যেটার জন্য আরো চুলচেরাভাবে বিচার করা যাচ্ছে, মানুষের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সব একই রাশি লগ্ন হতে পারে, কিন্তু তার জীবনের ঘটনাটা পুরোটা আলাদা। আচ্ছা, তো এখানে মানে কি বলবো, মানুষ আরো ডেভেলপমেন্ট করছে, এবং যুগের সাথে সাথে যে পরিবর্তন, এটাই তো আমাদের মেনে নিতে হবে, তাই না? এবং সেই হিসাবে আমাদের তাল দিয়ে চলতে হবে। তো এখানে বলতে পারি যে
খুবই ভালো একটা ইজিয়েস্ট একটা প্রসেস, যেটার মাধ্যম দিয়ে মানুষকে আরো সুন্দরভাবে নিখুঁতভাবে বিচার করতে পারছি। এটার জন্য তো অবশ্যই খুবই ভালো উপকার পাচ্ছি আমরা, জ্যোতিষীরা ভীষণই উপকৃত হচ্ছি। এতক্ষণ আপনারা শুনছিলেন জ্যোতিষ এবং ভৌতিক একটা অনবদ্য গল্প। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার কৃতিকা দাস। আশা করি এরকম গল্প, এরকম আড্ডা আপনাদের খুব ভালো লাগছে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসে। আগামী দিনে আরো এরকম জমাটি আড্ডা নিয়ে নতুন কোনো অতিথির সাথে আমরা থাকবো আমাদের স্টুডিওয়ে। তাই শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।